আচ্ছা। তো হ্যাঁ, ওভারঅল কোর্সটা সম্পর্কে একটু আইডিয়া দেই। যেহেতু একেবারেই ১ম ক্লাস। তো আমরা জি এই স্যার, আজকের কোর্সটায় বেশি। অ্যাম এই আ যেটা বলতেছিলাম যে আমরা কোর্সটা মূলত হচ্ছে অ্যাম প্রফেশনাল ইথিক্স বলতে যেটা বোঝায় আমাদের প্রফেশনাল লাইফে আমরা যখন কাজ করি, স্পেশালি জব টপ যখন করি আমরা। তো ওই সময়ে আমাদের বিভিন্ন ধরনের রাইট ও রং বিহেভিয়ার এর ব্যাপারে ডিসিশন নেওয়া লাগে। তো এই জিনিসগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব, স্টাডি করব। আমাদের কোর্সটাও একটু অন্যরকম। এটা ধরেন কথার কথা আপনারা এখন কত নাম্বার সেমিস্টার স্যাররা? স্যার থার্ড সেমিস্টার। 3rd সেমিস্টার। আর কি কোর্স করতেছেন? আমাদের আছে হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ, ডিসক্রিট ম্যাথমেটিক্স, আর আছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দুইটা আচ্ছা, সাবজেক্ট ঠিক আছে। আছে, সমস্যা নেই। হিস্ট্রি তো অন্য ধরনের সাবজেক্ট। বাট ওভারঅল বাকি সাবজেক্টগুলার সাথে এই কোর্সটার ডিফারেন্সটা হচ্ছে ধরেন কথার কথা ডিসক্রিট ম্যাথ। তো আপনাদের প্রপোজিশনাল লজিক পড়াবে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পড়াবে, প্রুফিং টেকনিক পড়াবে, লজিক পাজল সলভ করতে দিবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সেন্টেন্স দিয়ে বলবে যে এটার ইয়া লেখো, এটার প্রপোজিশনাল লজিক লেখো। তো ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন বা ইলেকট্রিক্যালি ধরেন কথার কথা একটা সার্কিট টার্কিট দিয়ে আপনাকে কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে বলবে। তো এই ধরনের কোর্সগুলার যেটা মেইন সমস্যা সেটা হলো যে একটা প্রশ্নের একটাই উত্তর। কথা বুঝছেন? হ্যাঁ? অর্থাৎ কোনো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ২০ ওহম অ্যান্সার হয়, আপনি যদি ১৫ লেখেন 0। ঠিক না স্যাররা? মানে হইলে ফুল মার্ক নাইলে 0। বাট আমরা এই যে ইথিক্স কোর্সটা এটা এখন তো পড়াচ্ছি আস্তে আস্তে সেমিস্টারের শেষের দিকেও বুঝতে পারবেন যে এই কোর্সটার কোনো উত্তরই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এটাই সঠিক উত্তর। কারণ এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। হ্যাঁ? এই রিফাত হাসান যেটা মনে করবে শহীদুল ইসলামের সম্পূর্ণ অন্য আইডিয়া থাকতে পারে। সো এটা হচ্ছে যেহেতু আমাকে এই কোর্সটা বরাবরই দেওয়া হচ্ছে অনেকদিন যাবতই। যদিও এটা নন ডিপার্টমেন্টাল কোর্স আমার সিএসই কোর্সের সাথে এটা আমাকে নিতে হয়। তো মোটামুটি এটা আমি ৫ নাম্বার সেমিস্টার নিচ্ছি। তো ওভারঅল আমি যেটা দেখি যে এই কোর্সটায় ওইভাবে ফেলও আসে না, আবার ওইভাবে এ প্লাসও আসে না। একটা এভারেজ গ্রেড বেশি আসে। এটার অন্যতম রিজন হচ্ছে আমাদের ইংলিশ লেখার অবস্থা। আমাদের ইংলিশের স্কিল খুবই খারাপ এবং গ্রামার, স্পেলিং এগুলা সব মিলায় মনে করেন যে মাঝে মধ্যে খাতা পড়লে আমি কিছু বুঝতেই পারি না যে কি বুঝাচ্ছে। তো স্বাভাবিকভাবে ওই নাম্বারগুলা একেবারে 0 তো দিব না, কিছু তো মার্ক আসবেই। তো ভালো মার্ক আসে কম। হ্যাঁ? আর যাদের ইংলিশ স্কিল মোটামুটি ভালো, নিজের অ্যান্সারটা বুঝাইতে পারবেন। এট লিস্ট আমি আমি যাতে বুঝতে পারি ওইটুকু তো হইতে হবে। অতটুকু হইলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো নাম্বারই চলে আসে। তো এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বললাম গত এতগুলা সেমিস্টার অ্যা করার পরে। তো যাই হোক সমস্যা নেই। আমি সব ব্যাপারেই আপনাদেরকে গাইডলাইন দিব। আপনাদেরকে অ্যা আমিই শিখাই দিব, প্র্যাকটিস করাই দিব, কুইজ নিব। তারপরে না মিড টার্ম টিড টার্ম এগুলো আসবে। সো টেনশনের আপাতত কোনো কারণ নাই। জাস্ট একটু আমার সাথে থাকেন। ক্লাসের রেকর্ডিং থাকবে। আমি একটা প্লেলিস্ট বানায় দিব YouTube এর। ওই প্লেলিস্টের মধ্যে সব ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন। আ জাস্ট খালি প্লেলিস্টে গেলেই হবে। সিরিয়াল ওয়াইজ একটার পর একটা ক্লাসের রেকর্ড আসতে থাকবে। আর হচ্ছে উম মার্কস ডিস্ট্রিবিউশন এটা অন্যান্য ক্লাসের মতোই মার্কস ডিস্ট্রিবিউশন। তার মানে অ্যাটেন্ডেন্স ১০, কুইজে ১০, অ্যাসাইনমেন্টে ১০। ২ টা কুইজ হবে। মিড টার্মের আগে একটা পরে একটা। এভারেজ হবে কুইজের মধ্যে। বা অনেক সময় আমি দেখা যায় এভারেজই হয় বাট আ এভারেজে বেশি খারাপ আসলে অনেক সময় আমি বেস্টও কাউন্ট করি। এটা এগুলা আমার উপর। হুম? এই অ্যাসাইনমেন্ট, কুইজ এই নাম্বারগুলা আমার উপর। সো অ্যাটেন্ডেন্স তো অটোমেটিক্যালি সিস্টেম জেনারেটেড। এটা আমার হাত হাত দেওয়ার কিছু নাই। কুইজ অ্যাসাইনমেন্ট এটা দেখা যাচ্ছে যে ধরেন কথার কথা অ্যাসাইনমেন্টের কথাই বলি। অ্যাসাইনমেন্টের মার্ক আমি আপনাকে দিলাম। একটা দিলাম ৬। কিন্তু পরে যদি আমি দেখি যে না আরো ২-১ টা নাম্বার বাড়াইলে আপনার গ্রেড বেশি আসে।
তো এটা আমি অনেক সময় চেঞ্জ করে দিই। তো এগুলা নিয়ে আপাতত টেনশন করবেন না। আম এগুলো আমি সবসময় স্টুডেন্টদের যেটাতে বেশি আসে সেটাই দেই। কমানো তো কখনোই হয় না। সবসময় যেটা ১ গ্রেড বা ২ গ্রেড যদি বাড়ানো সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা দেখি মিড এবং ফাইনাল তো সেন্ট্রাল এক্সাম। সেখানে যেটা যেটা আসবে সেটাই। ওভারঅল 100% অ্যাসাইনমেন্ট মিড-এর পরে আসবে। এটা আমরা একটা টপিক আলোচনা করব। ওই টপিকের উপরেই একটা অ্যাসাইনমেন্ট হবে। ওভারঅল হচ্ছে আমরা মোটামুটি ফ্রাইডে ব্যাচ, ডে ব্যাচ, আ মোস্টলি আমরা তো জব-টব করি, তাই না স্যাররা? জি স্যার। হ্যাঁ। তো আমাদের এটা অনেক ক্ষেত্রেই আমরা রিয়েল লাইফের সাথে মিলাইতে পারবো। এটা পড়তেই দেখবেন আপনারা। আমার মর্নিং ব্যাচের স্টুডেন্টরা এটা একটু আ ফিল করে কম। তারপরেও তারা এনজয় করে, করে না তা না। কিন্তু ডে ব্যাচ, ফ্রাইডে ব্যাচটা একটু বেশি এনজয় করে। কারণ হচ্ছে তাদের রেগুলার প্রফেশনাল লাইফে এগুলা দেখে তো, ফেস করে যার কারণে জিনিসটা তারা একটু বেশি মজা পায়। সো আমি আপনাদের জি স্যার, এক্সপেক্ট এটা করব যে এই ক্লাসটা সরাসরি হইলেই ভালো হইতো। হ্যাঁ, ক্লাস সরাসরি হলে অবশ্যই বেটার হইতো। কারণ সেই ক্ষেত্রে আমরা ফেস টু ফেস কমিউনিকেশন করতে পারতাম। তবে হিস্টোরি ক্লাসটা অনলাইনেও মজা পাবেন। আশা করি ইনশাল্লাহ। অনলাইনেও একেবারে বোরিং লাগবে না। একটু খালি আমাকে কোঅপারেট করবেন হচ্ছে আমি যখন কথা বলব কনভারসেশন করবেন। কথা বলবেন। কথা বললে ক্লাসটার বোরিংনেস কেটে যাবে এবং সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকবে যেই কনসেপ্টের উপর আপনি বেসিক্যালি অ্যান্সারটা দিবেন। কারণ স্যার আমি এই কোর্সে কোনো কিছুই আপনাদের মুখস্থ করতে হবে না। কিন্তু পড়তে হবে। ঠিক আছে? যেমন আমি স্লাইড-টাইড খুলবো, একটা জিনিসও স্লাইড থেকে আসবে না। আমি কোনদিনও আপনাকে স্লাইড খুলে বলব না, "এটা লেখো, এটা লেখো, এটা লেখো।" কারণ এই বয়সে সম্ভবও না মুখস্থ করা। সো সবই হবে সিচুয়েশন বেসড। কোন একটা স্টোরি দেওয়া থাকবে। ওই অনুপাতে আপনার অ্যান্সারটা লিখতে হবে। তো প্রশ্ন-টশ্ন কি হবে এগুলা নিয়ে পরে আলোচনা, পরে চিন্তা করা যাবে। টেনশনের কিছু নাই। আমরা আস্তে, আস্তে আগাইতে থাকি। তো আশা করি কোর্সটা আপনাদের এনজয়েবল লাগবে এবং কিছু জিনিস শিখতে পারবেন। প্রফেশনাল এথিক্স এটা সব জায়গায় পড়ানো হয় না। কিন্তু পড়ানো উচিত। হ্যাঁ? স্পেশালি আইটি ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হোয়াটএভার, আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, ডেভঅপস বা বিভিন্ন আমাদের তো সাইডের শেষ নেই। তো এখানে এথিক্স এর জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই মেইনটেইন করা হচ্ছে না। এবং যার কারণে নানান ধরনের সিচুয়েশন অ্যারাইজ হয়। তো এগুলো আমরা একটু, একটু করে দেখব। আম এখান থেকে না। তাহলে স্যার আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে। তো কিছু টার্মিনোলজিস দেখি। কেউ মনে হয় আসছে। আচ্ছা, ১ম এই যে টার্মটা দেখব সেটার নাম হচ্ছে মোরালিটি। The term morality refers to social conventions about right or wrong that are so widely shared that they become the basis for an established consensus. However, individual views of what behavior is moral may vary by age, cultural group, ethnic background, religion, life experiences, education and gender. তো অনেক কিছু লেখা আছে আমি সহজ করে বলি। তো স্যার মোরালিটি এই জিনিসটা হচ্ছে স্যার কনসায়েন্স অফ রাইট অ্যান্ড রং কোনটা ভালো কোনটা খারাপ। কথা বলছি সোজা জিনিস। একটা একটা অ্যাক্টিভিটি ভালো না খারাপ এই ডিসিশনটা যখন আপনি পার্সোনাল লেভেলে নিচ্ছেন তখন জিনিসটাকে আমরা বলতেছি মোরালিটি। এটার উদাহরণ বলি যেমন কথার কথা আমি একজন মুসলিম পার্সন এবং আমার রিলিজিয়নে আমাকে বলল যে শূকরের মাংস খেও না। তো এখন মনে করেন যে কথার কথা কোন একটা বাইরের দেশে হইতে পারে চায়নায় কিংবা সিঙ্গাপুরে বা কোথাও আপনার সাথে আমার দেখা হইলো এবং আপনি দেখলেন যে আমি একটা হটপট নিয়ে বসছি। এটার মধ্যে শূকরের মাংস এবং আরো অন্যান্য অনেক ধরনের আইটেম আছে। আর আমি সুরুৎ করে অ্যা ওটা থেকে খাচ্ছি। কিংবা ধরেন কথার কথা আমার রিলিজিয়নে বলল যে, "মদ খেও না।" এখন আবার আপনার সাথে আমার মালয়েশিয়া বা থাইল্যান্ডে দেখা গেল আপনি দেখলেন একটা বিয়ারের বোতল নিয়ে আমি বেশ এনজয় করতেছি। তখন স্যাররা একটা কথা বলবেন না যে, "লোকটা কেমন আনইথিক্যাল, হ্যাঁ? কেমন একটা লোক, অনৈতিক লোক। এদিকে আইসা ইউনিভার্সিটিতে বড়, বড় কথা বলে, উপদেশ দেয়, এথিক্স পড়ায়, আর ওইদিকে গিয়া ঠিকই শূকরের মাংস খাচ্ছে।" এরকম একটা কথা বলবেন না স্যাররা?
জি স্যার। হ্যাঁ, তো দেখেন স্যার, মোরালিটিটা পার্সোনাল লেভেলে কিরকম? স্যার মোটামুটি শুকরের মাংস এই আহ, মুসলিম কান্ট্রি গুলাতে ওরকম বিক্রি-টিক্রি হয় না বা বাজারে পাওয়াও যায় না। কিন্তু সারা দুনিয়ার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রেড মিট আইটেম। কথা বুঝছি? আপনি এদিকে চায়না যান, জাপান যান, কোরিয়া যান, ওইদিকে ধরেন আমেরিকা টেমেরিকা হোয়াট এভার অস্ট্রেলিয়া, যেই কোনো জায়গায় যান না কেন, ইটস জাস্ট আনাদার মিট। তারা এগুলো ফার্মে বড় করে, স্লটার করে, তারপর এগুলার মিট তারা পরিষ্কার টরিষ্কার করে রান্না বান্না করেই খায়। এবং আমি যদি তাদেরকে এখন বলি যে শুকরের মাংস খেও না, তারা এমন একটা লুকস দিবে আমারে যে কি বলে এটা, মানে খাবার খেতে মানা, এটা আবার কি? ঠিক না স্যার? হ্যাঁ। তাহলে জি এখানে স্যার। কোন ফ্যাক্টরটা, দেখেন একই অ্যাক্টিভিটি শুকরের মাংস খাওয়া, এটা আমার জন্য ইমোরাল, কিন্তু একজন চাইনিজের জন্য এটা কোনো ম্যাটারই না। হ্যাঁ, অনেকটা আমাকে যদি আজকে কেউ বলে যে মুরগি খেও না, আমি যেরকম হা করে তাকায় থাকবো যে মুরগি কি সমস্যা? ঠিক আছে? অনেকটা ওরকমই। ওর জন্য ফিলিংসটা সেম। সে যখন শুকরের মাংস খায়, সে চিন্তাও করে না নৈতিক হবে না অনৈতিক হবে। এখানে কোন ফ্যাক্টরটা আমাকে আম এরকম মোরাল ডিসিশন দিল, কে বলতে পারবেন? বলতে পারবেন স্যাররা কেউ? জি স্যার। মানে কোন কোন জিনিসটার জন্য আমার জন্য জিনিসটা ইমোরাল, তার জন্য এটা কোনো ম্যাটারই না। কোন ফ্যাক্টরটা? কে বলতে পারবেন? কোনো নাম্বার স্যার টাম্বার নাই। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারি নাই। অন্য কেউ, যারা যারা কেউ বুঝতে পারছেন? এখানে হচ্ছে ধর্মীয় যেই একটা এক্স্যাক্টলি, ইয়া আছে এক্স্যাক্টলি। rituals থ্যাংক আছে, ইউ স্যার। ওইটা। হ্যাঁ, বেসিক্যালি রিলিজিয়নটা বাবু রে। এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। ঠিক না? তো আমাদের এখানেও কিন্তু এরকম রিলিজিয়নের ব্যাপারটা লেখা যে ইন্ডিভিজুয়াল ভিউজ অফ হোয়াট বিহেভিয়ার ইজ মোরাল মে ভ্যারি বাই এজ, কালচারাল গ্রুপ। এখানে কিন্তু রিলিজিয়নও লেখা। অর্থাৎ আমার রিলিজিয়নের জন্য আমার কাছে জিনিসটা ইমোরাল, তার রিলিজিয়নে কোনো সমস্যা নেই, বা তার হয়তো রিলিজিয়াস ওরকম ব্যাকগ্রাউন্ড নাই। অনেক দেশেই কিন্তু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড নাই। আচ্ছা, আরো কিছু বলি, যেমন কথার কথা এইজ। তো এখন একটা ছোট বাবু মনে করেন স্কুলে গেল এবং তার পাশের ফ্রেন্ডের একটা পেন্সিল খুব সুন্দর, বা পেন্সিলটা নিয়ে বাসায় চলে আসলো। তো এখন তার আম্মু এই পেন্সিল দেখে বলে, আরে এটা তো আমি কিনে দিইনি, এটা কোত্থেকে আসলো? জিজ্ঞেস করলে, এই তুমি এটা কোত্থেকে পেলা? আমার বন্ধুরটা নিয়ে আসছি। ও কি তোমাকে গিফট দিছে? না, গিফট দেয়নি, আমি এমনি নিয়ে আসছি। দেখেন স্যার, একটা ছোট বাচ্চার কাছে আরেকজনের পেন্সিল নিয়ে আসা, এটা কিন্তু মানে কোনো ইমোরাল তার কাছে মনে হয় নাই। মনে হয়েছে? না। কিন্তু তার মা কিন্তু তাকে কি করতেছে, বোঝাচ্ছে, না বাবা এটা তো চুরি হয়ে যাচ্ছে, এটা ঠিক না, কালকেই ফেরত দিয়ে আসবা। এইখানে বলেন তো কোন জিনিসটা ফ্যাক্টর করলো? এইজ, লাইফ এক্সপিরিয়েন্স। ঠিক না? মায়ের এইজ বেশি, মা বড়, মায়ের এক্সপিরিয়েন্স বেশি। সে জানে যে এই জিনিসটা যদি ছোটবেলা থেকে থাকে, বড় হইলেও সে এরকম মানুষের জিনিস না বলে নিয়ে চলে আসবে। ঠিক না স্যাররা? হ্যালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ। তাহলে মোরালিটির ব্যাপারটা কি? এটাও রাইট অর রং বিহেভিয়ার, কিন্তু পার্সোনাল লেভেলে, এবং এই এই জিনিসটা বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে ইথিক্স। ইথিক্স ইজ এ সেট অফ বিলিভস অ্যাবাউট রাইট অর রং বিহেভিয়ার উইদিন এ সোসাইটি। এবার রেঞ্জটা একটু বড় হয়েছে, এবার ডোমেনটা একটু সাইজে বড় হয়েছে। একই জিনিস, কিন্তু আরেকটু লার্জ ডোমেনে কাজ করতেছে। এটার উদাহরণ কিরকম? যেমন ধরেন, মোটামুটি আমাদের এই যে গ্রেটার সাবকন্টিনেন্ট, মনে করেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এদিকে নেপাল, ভুটান বা শ্রীলঙ্কা টিলঙ্কা, মোটামুটি কিন্তু আমাদের কিছু কমন রাইট অর রং বিহেভিয়ারের কিছু আহ, কি বলে, আপনার কমন ইথিক্স আছে। ঠিক না? যেমন একটা উদাহরণ দেই, কথার কথা, মনে করেন যে ধরেন এই যে প্রি ম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপস, ঠিক আছে, বিয়ের আগেই সেক্সুয়াল রিলেশনশিপস, এটা কিন্তু প্রায় মোটামুটি অনেক রিজিয়নে, অনেক রিলিজন আমরা আছি, আমাদের মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে, বাট এটা প্রায় সব ক্ষেত্রেই ফ্রাউন্ড আপন। ঠিক না স্যাররা? মানে প্রায় জি স্যার। কেউই পছন্দ করে না। হ্যাঁ, আমি যদি আমার, এখন কথার কথা, আমার গার্লফ্রেন্ড নিয়ে
আমার আম্মুর সাথে পরিচয় করাই দিই, আম্মু আগে দিবে কি, স্যান্ডেল দিয়ে দিবে, বাইরে দিবে, তারপরে কথা বলবে, ঠিক না? জি। হ্যাঁ, মোটামুটি এরকম মানে এই ধরনের রিলেশনশিপ আমাদের প্রায় একটা বড় রিজন ধরেই খুব একটা পছন্দ আমরা করি না। কিন্তু স্যাররা চিন্তা করে দেখেন তো, ওয়েস্টার্ন কান্ট্রি গুলা, হ্যাঁ, ওয়েস্টার্ন সোসাইটি গুলা, তারা কি এগুলা কোনো ম্যাটার করে? হ্যাঁ, না স্যার, তাদের এগুলা কোনো ম্যাটার করে? তারা কিন্তু তাদের এগুলো গার্লফ্রেন্ড কমন। বা বয়ফ্রেন্ডকে বাবা মার সাথেই পরিচয় করায় দেয়, এই যে আমি ওর সাথে থাকি, কোনো সমস্যা নেই। স্যার এটা তো অনেক কান্ট্রিতে তো মনে করেন যে মেয়েরা হচ্ছে এটা পুরুষের অধিকার হিসেবে মনে করে আচ্ছা, বিভিন্ন অধিকার বা কান্ট্রিগুলোতে। রাইটস ওটা বাদ দিই, মানে আমি কালচারাল অ্যাকসেপ্টেন্সের কথা বলতেছি। জেনারেলি ওরা অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু আমাদের দেশে আবার জেনারেলি আমরা অ্যাকসেপ্ট করি না। করি? আমাদের দেশ জি বলতে আমি বুঝাচ্ছি একদম টোটাল ইন্ডিয়া, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দেশ, কাছাকাছি দেশ যারা আছে। আমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু এই ব্যাপার, কিছু কিছু ব্যাপার কিন্তু আমাদের মধ্যে কমন, ঠিক না স্যাররা? জি স্যার। জি হ্যাঁ। স্যার। সো এই ধরনের জিনিসগুলাকে আমরা বলতেছি হচ্ছে ইথিক্স, যেটা একটু রেঞ্জটা বড়, একটা সোসাইটি বা আমি অনেক সময় বলি একটা রিজিয়ন ওয়াইজ একই কাজ, কিন্তু রিজিয়ন ওয়াইজ এটাকে ভালো বলতেছে, আরেকটা রিজিয়নে এটাকে খারাপ বলতেছে। তো ইথিক্সেও কিন্তু ডিফারেন্স হতে পারে, বুঝতে পারছি? ইথিক্সেও কম বেশি ডিফারেন্স হতে পারে। আচ্ছা, ethical behaviors conforms to generally accepted norms, many of which are almost universal. তো ইথিক্সের অনেক কিছু থাকে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, আবার কিছু কিছুর মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে। ভার্চুস এবং ভাইস, এই দুইটা শব্দের বাংলা কি স্যার? ভার্চুস এবং ভাইস, ভার্চুস মানে কি? পরিচিত লাগতেছে স্যার, মনে হইতেছে না কেন। কেউ একজন, সমস্যা নাই, আস্তে আস্তে হবে। ভার্চুস, কেউ শুনেন নাই ভার্চুস? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। ভার্চু মানে শুনছি ভালো স্যার, গুণ। মনে হ্যাঁ, হইতেছে না। ভার্চু মানে ভালো গুণ, ভাইস মানে খারাপ গুণ। হ্যাঁ, সদ্গুণ, বদগুণ। সো ভার্চুস আর হ্যাবিটস দ্যাট ইনক্লাইন পিপল টু ডু হোয়াট ইজ অ্যাকসেপ্টেবল। যেটা অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার সেটা করাটা হচ্ছে ভার্চুস, আর ভাইসেস আর হ্যাবিটস অফ আনএক্সেপ্টেবল বিহেভিয়ার। মানে সোজা কথা হচ্ছে ভালো গুণ এবং খারাপ গুণ। তাহলে স্যাররা কিছু ভালো গুণের নাম বলেন শুনি, মানুষের কিছু ভালো গুণ। নামাজ পড়া। নামাজ পড়া কি ওরকম? নট নেসেসারিলি। অন্য কোনো, অন্য কেউ? স্যার সত্য কথা বলুন। হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, হ্যাঁ, হ্যাঁ, হইতে পারে, হ্যাঁ। মানুষের ট্রুথফুলনেস। সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা তো হয়। হ্যাঁ, ভালো ব্যবহার হইতে পারে, যেটাকে আমরা পোলাইটনেস বলতে পারি, হাম্বলনেস বলতে পারি, বলতে হইতে পারে। কাউকে আরো, সাহায্য করা। হ্যাঁ, বেনেভোলেন্স, কাউকে সাহায্য করা, সহযোগিতা করা হইতে পারে। আরো আরো দু একটা অনেক আছে, হ্যাঁ, পাংচুয়ালিটি, আম কাইন্ডনেস, ফরগিভফুলনেস, এরকম অনেক অনেক কিছু থাকতে পারে। তাহলে এগুলোর উল্টাটা হচ্ছে ভাইস, ঠিক না? মানে মিথ্যা কথা বলা, কাউকে প্রতারণা করা বা ফ্রড, তারপর আম, ধরেন খারাপ ব্যবহার করা, হুম, রাগারাগি করা মানুষের সাথে, এগুলো হচ্ছে ভাইস। বুঝতে পারছি স্যাররা, ভার্চুস এন্ড ভাইস। জি স্যার। ওকে। জি স্যার। Integrity. Integrity is to act in accordance with a personal code of principles that extend to all people the same respect and consideration that we expect to receive from others. স্যার, ইন্টিগ্রিটি মানে হচ্ছে আপনি যেরকম ব্যবহার আরেকজনের থেকে এক্সপেক্ট করেন, সেই ব্যবহারই করা। আমি এখন এক্সপেক্ট করি মানুষ আমার সাথে ফেয়ার থাকুক, তো আমাকেও তো ফেয়ার হইতে হবে, হইতে হবে না? বা আমি চাই মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, আর আমি আমি তাদেরকে বকা দিব, তাহলে হবে? স্যার এখন তো এরকমই হচ্ছে আর কি। এরকমই হচ্ছে। হ্যাঁ, যেমন কথার কথা, অফিসের ম্যানেজার, সে সবার সাথে খারাপ ব্যবহার করতেছে, কিন্তু সে এক্সপেক্ট করে তাকে সবাই স্যার স্যার বলুক। কিন্তু হ্যাঁ, করতে তো হয়। কিন্তু করতে তো হয়, চাকরি তো করা তো লাগে। এই, তো ইন্টেগ্রিটি, বুঝতে পারছি ওয়ার্ডটা? অর্থাৎ আপনাকে এটা এটা কিন্তু গোল্ডেন রুল অফ এথিক্স, যে আহ, যে কোনো কাজ করার সময় আপনি চিন্তা করবেন যে এই কাজটা যদি আমার সাথেই হইতো তাহলে আমার কেমন লাগতো। যদি আপনার মনে হয় ভালো লাগতো তাহলে এই কাজটা আপনি করেন, আর যদি মনে হয় না, তাহলে এই কাজটা, এই সেম বিহেভিয়ারটা যদি আমার সাথে হইতো, আমি তো কষ্ট পেতাম, তাহলে ওই বিহেভিয়ার করা যাবে না। এটা একটা সিম্পল একটা রুল অফ এথিক্স।
আচ্ছা, এবার আসি ল। ল ইজ এ সিস্টেম অফ রুলস দ্যাট টেলস আস হোয়াট উই ক্যান অ্যান্ড ক্যানট ডু। Laws are enforced by a set of institutions like the police, courts, and lawmaking bodies. তাহলে আসেন, একটু আগে তো আমরা মোরালিটি দেখছি, পার্সন বাই পার্সন ভ্যারি করে। ইথিক্স দেখছি যে একটা রিজন বাই রিজন বা একটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটি এথিক্সের রুলও কম বেশি হয়। কিন্তু কিছু কিছু রুলস থাকে যেগুলো একেবারে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। স্যাররা কি আমাকে এমন কোন সোসাইটি বলতে পারবেন যেখানে মার্ডার অ্যালাউড? খুন করো, সমস্যা নাই। হুম? বা এমন জার্মানিতে কোন যেন কি সোসাইটি আছে একটা আছে। যেখানে দুর্নীতি করা কোনো সমস্যা না, মানে করাপশন অ্যালাউড আছে? এরকম কোন সোসাইটি নাই। হ্যাঁ? তো শাস্তি কম বেশি হইতে পারে। যেমন কোন কোন কান্ট্রিতে কিন্তু আপনার এই যে ডেথ সেন্টেন্স নাই, মৃত্যুদণ্ডটা নাই। সেক্ষেত্রে তারা হয়তো মার্ডারের জন্য ওই লাইফ সেন্টেন্স দিচ্ছে। আবার কোন কোন কান্ট্রিতে একদম গলা কেটে ফেলতেছে। মানে শাস্তির কথা বাদ, কিন্তু শাস্তি তো আছে। ঠিক না? তো ওই জিনিসগুলাই তখন হয়ে যায় কি ল, অর্থাৎ বাধ্যতামূলক, পালন করতেই হবে। সো ল যদি আপনি ব্রেক করেন আপনার শাস্তি হবে, এবং শাস্তির জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কাজ করে, পুলিশ থাকে, কোর্ট থাকে, হ্যাঁ, লিগ্যাল লস্যুট হইতে পারে। তারা এটাকে এনশিওর করে যে ল গুলা ইমপ্লিমেন্টেড হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা বিজনেস ওয়ার্ল্ডের ইথিক্স এর বিষয়ে একটু দেখি। তো এই চার্টটা আপনাদের বই থেকেই নেওয়া। এখানে বিভিন্ন ধরনের কমন ফর্মস অফ এমপ্লয়ি মিসকন্ডাক্ট। তো আমি একটু পড়ি, আপনারা দেখেন যে এগুলো আপনারা এক্সপেরিয়েন্স করছেন কিনা। আপনাদের যেহেতু মোটামুটি আমরা তো যেহেতু সবাই জব করি, ঠিক না স্যাররা? মোরলেস সবাই এখানে, যেহেতু ফ্রাইডে ব্যাচ, জব হোল্ডারই বেশি। তো একটু দেখেন, মিসইউজ অফ কোম্পানি টাইম। হ্যাঁ, কোম্পানিতে আসে ঠিকই, ফিঙ্গারপ্রিন্ট দেয়, কিন্তু কাজ করে না। এরকম দেখি না আমরা অনেক সময়? আর যে এগুলো একটা, তো টপ লেভেলের পার্সন ছাড়া হয় না আসলে। হ্যাঁ, যেমন কথার কথা, একটা গভর্নমেন্ট অফিসে গেলেন, এই লোকেরা যদি একবার লাঞ্চ ব্রেকে যায় আর কাজ হয় না। ঠিক আছে? তারপর মনে করেন যে কোন একটা ওয়াশরুম ব্রেক নিল, আধা ঘন্টা ভ্যানিশ, খোঁজ নাই, কাজ করে না ঠিক মতো। তার মানে মোট কথা হচ্ছে সে হচ্ছে কোন রকম ওই ৮-৯ ঘন্টা তার যে ফিল আপ, ওই সময়টুকু ফিল আপ করে, তারপরে একটা মিনিমাম এফোর্ট যতটুকু না দিলে তার চাকরি থাকবে না, এটুকুই কাজ করে। বাদ বাকি সময় সে মিস ইউজ অফ কোম্পানি টাইম, অন্যান্য কাজ করে। এগুলো আমরা দেখি না অফিসগুলোতে? এগুলো আমরা দেখি। অ্যাবিউজিভ বিহেভিয়ার, খারাপ ব্যবহার করতেছে। ম্যানেজার এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করতেছে। একজন কোয়ার্কার আরেকজন কোয়ার্কারের সাথে রাগারাগি খারাপ ব্যবহার করে। দেখি না? একদম কম না কিন্তু, 21%। 20% মানে কি? মানে প্রায় 1 আউট অফ 5। আচ্ছা, লাইং টু এমপ্লয়িজ। যখন চাকরি নিয়েছিলেন বলছিল যে 10 তারিখের মধ্যেই বেতন হবে। এখন দেখা যাচ্ছে 1 মাসের বেতন পার হয়ে আরেক মাসে চলে যাচ্ছে। বা আপনাকে বলছিল যে 3 মাসের মধ্যে প্রবেশন থেকে ফুল টাইম করবে। কোনো খবরই নেই। 1 বছর হয়ে যাচ্ছে, ফুল টাইমের কোনো খোঁজ নাই। একই বেতনে ৫ বছর চাকরি করতেছেন। কোনো বোনাস নাই, কোনো ইয়া নাই। হ্যাঁ? কোন রকম সেলারি দিছে, আর বলতেছে, কিছু বললেই বলে যে ভালো না লাগলে চলে যাও। অথচ যখন চাকরিটা নিচ্ছিলেন তখন ভালো, ভালো কথা বলছিল। না, আমাদের এখানে গ্রোথ আছে, এই আছে, সেই আছে। এরকম হয় না আপনাদের সাথে? লাইং টু সব এমপ্লয়িজ? সব অফিসই হয়। হ্যাঁ, অনেক অফিসেই আমরা দেখি। আচ্ছা, কোম্পানি রিসোর্স অ্যাবিউজ। তো কোম্পানি আপনাকে কাজ করার জন্য একটা ল্যাপটপ দিল। আপনি ল্যাপটপে বসে, বসে গেম খেলতেছেন। মুভি দেখেন। বা যারা মোটামুটি আমরা সেলস বা মার্কেটিং এ কাজ করি, আমাদের অনেক সময় ৫০০-১,০০০ টাকা মোবাইল ফোনে রিচার্জ করে দেয়। তো এটা দিয়ে ধরেন আপনি ফোন দিলেন, হ্যালো সকিনা, হাউ আর ইউ? ঠিক আছে? রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা গল্প করতেছে। কোম্পানি রিসোর্স অ্যাবিউজ। বা একটা প্রিন্টার মেশিন আছে, ইম্পর্টেন্ট কাগজ ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আপনি আপনার পার্সোনাল এনআইডি প্রিন্ট করেন, এইটা ফটোকপি করেন, ওইটা ফটোকপি করেন। রিসোর্সের অ্যাবিউজ। আচ্ছা, ভায়োলেটিং কোম্পানিজ ইন্টারনেট ইউজ পলিসিস। তো কোম্পানি থেকে বলা ছিল যে অফিসে কাজ কাজ করা অবস্থায় ইউটিউব চালানো যাবে না, ফেসবুক চালানো যাবে না, বা বিডি জবস বা লিঙ্কডইন এগুলা কতগুলা ওয়েবসাইট ব্লক করে রাখছে। আপনি কি করলেন? একটা ভিপিএন নামাইলেন। ঠিক আছে? ভিপিএন নামে ধুমায়া ফেসবুক চালাচ্ছেন, ধুমায়া ইউটিউব দেখতেছেন, কোনো সমস্যা নেই। ইন্টারনেট ইউজ পলিসি আপনি ভঙ্গ করলেন। ডিসক্রিমিনেশন, কিছু কিছু অফিসে আমরা দেখি যে
ছেলেদের প্রাধান্য বেশি। কিছু কিছু অফিসে দেখি মেয়েদের প্রাধান্য বেশি। দেখি না স্যাররা এরকম? জি স্যার। হ্যাঁ, যেমন জি স্যার। আমাদের লাইনে বলি যে আমাদের যেমন নেটওয়ার্কিং যে লাইনটা আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ, এখানে মেয়ে প্রায় নেয় না বললেই চলে। এটা অবশ্য কারণও আছে। কারণটা হচ্ছে নেটওয়ার্কের কাজগুলা মূলত ওদের সার্ভারের মেইনটেনেন্স কাজ তো। মাথায় ঢুকে অধিকাংশ না। সময় ওনারা কাজ শুরুই করে রাত 12টার পরে। ঠিক আছে? এবং সবসময় অনলাইনে করা যায় না। তাদের সব কাজ যে বাসায় বসে করা সম্ভব তা না। অনেক ধরনের ফিজিক্যাল কাজ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে তাদের ড্রাইভ চেঞ্জ করতে হচ্ছে বা ফিজিক্যাল বিভিন্ন আ কি বলে আপনার কম্পোনেন্ট চেঞ্জ করা লাগতেছে ওভারনাইট। রাতে কাজ করে যাতে কি হয় ইউজাররা জানতেও পারে না যে কিছু সময়ের জন্য ওয়েবসাইট বন্ধ ছিল বা অ্যাপস অফ ছিল। যেমন প্রায় সময় দেখবেন আমাদের ব্যাংকের ওয়েবসাইট গুলা কিন্তু বন্ধ থাকে রাতের বেলা। খেয়াল করছেন কখনো? যে রাত জি স্যার। 12টা বা 1টার যে রাত দিকে কিন্তু 12টা বা 1টার দিকে কিন্তু ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার ব্যাংক হয় টু না। ব্যাংক ট্রান্সফার হয় না। এটার রিজনটা হচ্ছে যে আপনার আ ওরা সার্ভারের মেইনটেন্যান্স করতেছে। ডিসক্রিমিনেশন। আর ডিসক্রিমিনেশনের আরো উদাহরণ আছে। আমরা যখন বিদেশে যাই, হুম? এই যে আমাদের যে একটা চকলেট ব্রাউন কালারের যে গায়ের রং, হ্যাঁ? এই গায়ের রং নিয়ে স্যার প্রচুর সমস্যা। বুঝতে পারছি? যেটাকে ওদের দেশের ভাষায় আমরা রেসিজম বলি। রেসিজমের নাম শুনছেন না স্যাররা? জি স্যার। হ্যাঁ। বা এই যেমন মনে করেন কথার কথা মুসলিম যারা থাকি, যারা দাড়ি-টাড়ি রাখি, তাদের কিন্তু অনেক রেসিজমের শিকার হইতে হয়। স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে। দেখা যাচ্ছে ভালো জব অফার করে না বা গেলে নিতে চায় না বা নিলেও প্রমোশন দিতে চায় না। বিভিন্নভাবে ডিসক্রিমিনেশনের শিকার হয়। ওভারঅল আমাদের যে ইন্ডিয়ান গায়ের কালারটা, হুম? একটু ব্রাউনিশ একটা কালো ব্রাউনিশ গায়ের কালার। এখন এইটা কিভাবে চেঞ্জ করব? এটা তো চেঞ্জ করার ওয়ে নাই। এই ডিসক্রিমিনেশনের শিকার আমরা হই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা নিয়ে আমরা সামনের কোনো একটা চ্যাপ্টারে আরো ডিটেইলে পড়বো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে যে এমন কোনো অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটির কারণে আপনার কিছুটা ভালো হয় কিন্তু কোম্পানির ক্ষতি হয়। বুঝতে পারছি? এটাকে আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি। এটা নিয়ে একটু ডিটেইলে আমরা সামনে পড়বো। ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল নেটওয়ার্কিং। হ্যাঁ? ধরেন কথার কথা আমি মুসলিম, আমি হিন্দুদের গালি দিয়ে স্ট্যাটাস দেই ফেসবুকে বা আমি হিন্দু আমি মুসলমানদের গালি দিয়ে স্ট্যাটাস দেই। এরকম দেখি না আমরা? ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং করি না আমরা? বিভিন্ন আজে-বাজে কমেন্ট বা অশ্লীল বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা ছবি শেয়ার করা এগুলা অনেক সময় কিন্তু দেখি। এবং এগুলার জন্য কিন্তু অনেক সময় এইচআর ডাকও দেয়। দেয় আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি কিন্তু কোয়েশ্চেনেবল। এগুলা ভালো না, এগুলা সরান। অনেক সময় এরকম দেখি না আমরা কোয়ার্কারদের? জি স্যার। হ্যাঁ। হেলথ অর সেফটি ভায়োলেশন এটা আমাদের লাইনে একটু কম। আইটি ইন্ডাস্ট্রিতে কম। বাট কিছু কিছু ইন্ডাস্ট্রিতে কিছু সেফটি মানে প্রসিডিওর থাকে। যেমন কথার কথা যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের মাথায় একটা হার্ড হ্যাট পড়তে হয়। কিংবা মনে করেন যে যারা ফার্মাসিউটিক্যালস বা কেমিক্যাল কোম্পানিতে জব করে তাদের একটা ল্যাব কোট পড়তে হয়। দেখছেন কখনো? সিভিল ইঞ্জিনিয়ারের মাথায় এরকম একটা হ্যাট পরে থাকে কনস্ট্রাকশনের কাজের সময়। জি স্যার। জি স্যার, ইট যে না করতে পারেন। তো এইগুলা মেনটেন করে না। অনেক সময় এমপ্লয়িরা এগুলা ঠিক মতো মেনটেন করে না এবং এটার জন্য সমস্যা হয়। লাইং টু আউটসাইড স্টেক হোল্ডার। হ্যাঁ, কোম্পানির ব্যাপারে আউটসাইড স্টেক হোল্ডারদেরকে মিথ্যা কথা বলা। বন্ধু আমার কোম্পানিতে ইনভেস্ট করো, শেয়ার কিনে ফেলো ৫,০০০ টাকার, এখনই সময়। আসলে আপনার কোম্পানি ৬ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনি নিজেই আরেকটা চাকরি খুঁজতেছেন। ঠিক আছে? তারপরেও স্যার শেষ ইভেল ইভেলই। ইভেলি বা ডেস্টিনি এই ধরনের কোম্পানি, হ্যাঁ? জি স্যার। আচ্ছা। স্টিলিং, চুরি করা। তো ধরেন কথার কথা একটা সুন্দর ইউএসবি দেখলেন কম্পিউটারে লাগানো, নিয়ে গেলেন। বা আপনাকে কোম্পানি একটা ল্যাপটপ দিল, ২ টা র‍্যাম স্টিক ছিল, একটা র‍্যাম স্টিক খুলে রেখে দিল। বুঝছি। বা মনে স্যার এটা করেন স্যার ওয়াশরুমে বলেন। এটা তো চুরি না স্যার, এটা তো আপনি নিজের প্রয়োজনে একটু ব্যবহার করে আর কি। মানে র‍্যাম স্টিক খুলে রাখে মানে আবার ১৬ পরে কথার কথা ১৬ জিবি র‍্যাম ছিল ল্যাপটপে, ৮ জিবি দিয়েই তো চলে। ১৬ দরকার কি? ৮ আমি রেখে দিই বা বাজারে বিক্রি করে দিই। তো তারপরে কথার কথা ধরেন এই যে ওয়াশরুমে একটা পাইলাম, একটা পার্স পাইলাম। পার্সের থেকে ৳১,০০০ সরায় রাখলাম।
এরকম বা এগুলা বাদ দেন স্যাররা, বৃষ্টির দিনে ছাতা রাখলেও তো ছাতা খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এই যে ক্লাসরুমে ধরেন আসলেন, একটা ছাতা রাখলেন, দেখলেন একটু ওই ছাতা ভ্যানিশ। তো জি স্যার। স্টিলিং, হ্যাঁ, চুরি টুরি হয়। ফলসিফাইং টাইম রিপোর্টস অর আওয়ার্স ওয়ার্ক। তো অনেক জায়গায় আওয়ারলি পেমেন্ট দেয়, বা ওভার টাইম করলে যত ঘন্টা কাজ করছেন সেই অনুপাতে বেতন দেয়। তো সেখানে একটু আওয়ারটা একটু বাড়ায় বাড়ায় দেখানো, যাতে একটু বেতন বেশি আসে। তো এরকম আমরা বিভিন্ন আনইথিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু দেখি। যেমন স্যার আপওয়ার্কের নাম শুনছেন? আপওয়ার্ক, জি স্যার। হ্যাঁ, ওই ফ্রিল্যান্সিং টাইপের ওয়েবসাইট। তো জি আপওয়ার্কে স্যার। কিন্তু আওয়ারলি পেমেন্ট করা যায়, এবং এইটার জন্য বাংলাদেশিরা করে কি 6 ঘন্টার কাজ 4 দিন লাগায় করে, যাতে আমার আওয়ার বারে বেশি ডলার ইনকাম করা যায়। তো এগুলা অনেক সময় আমরা দেখি যে আমাদের প্রফেশনাল লাইফে এরকম বিভিন্ন মিসকন্ডাক্ট বা বিভিন্ন আনইথিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ডেইলি লাইফে আমরা এক্সপিরিয়েন্স করি, বা অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যেও থাকতে পারে। তো ওভারঅল এই জন্যই কিন্তু আমাদের আমি মনে করি এটা সোনারগাঁও ইউনিভার্সিটির একটা ভালো উদ্যোগ, একটা ফরওয়ার্ড লুকিং ভিশন, যে তারা ডিপার্টমেন্টের পড়ার ভিতরেই প্রফেশনাল এথিক্স জিনিসটা অ্যাড করছে। কারণ আহ, যাতে আমাদের গ্র্যাজুয়েটদের কোয়ালিটি খুব হাই কোয়ালিটি হয়, এবং আমাদের গ্র্যাজুয়েটরা যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবে, তারা যাতে হাই এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে মানুষ তাদের সম্পর্কে একটা পজিটিভ আইডিয়া থাকে যে না, সোনারগাঁও স্টুডেন্ট আমাদের এখানেও আছে, তারা ভালো, তাদের প্রফেশনাল অ্যাক্টিভিটি ভালো, তাদের ইথিক্সটা খুব ভালো। তো যাই হোক, এবার আমরা একটু দেখবো সিএসআর। স্যার, সিএসআর কে কে বুঝি? সিএসআর নাম শুনছি না? সিএসআর জি স্যার। কি জিনিসটা স্যার সিএসআর? স্যার এটা হচ্ছে রেসপন্সিবিলিটি আর কি, যে কর্পোরেট যে সোশ্যাল যে রেসপন্সিবিলিটি এগুলো আছে আর কি। মানে এটা বলতে কি বোঝায়? আপনার আপনার কোম্পানিতে কোনো সিএসআর অ্যাক্টিভিটি আছে যেখানে জব করেন? না স্যার, নাই মেবি। আচ্ছা, অনেকে হয়তো বুঝতে বুঝতে পারতেছেন না, এটা কম বেশি সব কোম্পানিরই থাকে কম বেশি। আচ্ছা, সিএসআর আমি একটু পড়ি তারপরে বুঝাচ্ছি। CSR is the concept that an organization should act ethically by taking responsibility for the impact of its actions on the environment, community, and the welfare of its employees. আচ্ছা, স্যারদের একটা কথা এখন একবার বলি, এবং রেস্ট অফ দ্য সেমিস্টার বা মনে রাখবেন, খেয়াল রাখবেন, যে কোনো কর্পোরেট কোম্পানি প্রফিট ছাড়া কোনো কাজ করে না। আপনি যদি কোনো কোম্পানিকে দেখেন যে সমাজের ভালোর জন্য কিছু করতেছে বা কোনো হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করতেছে, এটার পিছনেও তার কোনো না কোনো প্রফিট আছে। ট্রু। বুঝতে পারছি স্যার না? জি স্যার। জি হ্যাঁ, স্যার। কারণ প্রফিট ছাড়া অর্গানাইজেশন কোনো কাজ করে না, আর এটা একদম খারাপও না। ও প্রফিট না করলে বেতন দিবে কিভাবে? সো সিএসআর হচ্ছে, আপনি দেখবেন যে বিভিন্ন কর্পোরেট কোম্পানি অনেক সময় এনভায়রনমেন্টের ভালোর জন্য বা কমিউনিটির ভালোর জন্য বা এমপ্লয়ীদের ওয়েলফেয়ার বা মেন্টাল বা ফিজিক্যাল হেলথের জন্য অনেক ধরনের বেনিফিট দেয়, অনেক ধরনের জনহিতৈকর কিছু কাজ করে। এই ধরনের অ্যাক্টিভিটি গুলাকে আমরা বলি যে সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ দ্য কর্পোরেট কোম্পানিজ। বুঝতে পারছি? সিএসআর অ্যাক্টিভিটি বলি। যেমন ধরেন কথার কথা গ্রামীণ ফোন বলল যে আমি বাংলাদেশের প্রাইমারি এডুকেশন কজে 1 কোটি টাকা দান করলাম। বুঝতে পারছি? অথবা ধরেন একটা বন্যা আসলো, তো কোনো একটা অর্গানাইজেশন বললো যে আমরা আমাদের সব এমপ্লয়ির একদিনের স্যালারি দিয়ে দিলাম, প্রায় 20-50 লাখ টাকা হইলো, এটা তারা দিয়ে দিল। এরকম আমরা দেখি না অনেক সময় জি স্যার। কোম্পানিগুলা করে থাকে? এগুলো হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটি। বাট এগুলোর মধ্যেও কিন্তু তার প্রফিট আছে, কোনো না কোনো ভাবে সে এটা দিয়ে হয়তো একটা পজিটিভ মার্কেটিং পাচ্ছে, বা তাদের কোনো একটা প্রোডাক্ট তারা লঞ্চ করবে, সেই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারে, অফার দেয়। ধরেন কথার কথা একটা চক্ষু হাসপাতাল, তারা 4 দিনের জন্য ফ্রি আই ক্যাম্প করলো, হ্যাঁ, ফ্রিতে চোখে ইয়া দেখলো। এখন ভালো সার্ভিস পাইলে হয়তো তাদের হাসপাতালে আপনি আসবেন, হ্যাঁ, 4 দিন পরে তো আর ফ্রি থাকবে না, তারপর আপনি টাকা দিয়ে চিকিৎসা করবেন, এরকমটাই। কিন্তু স্যার এই জায়গায় আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বল। এই জায়গায় তো কোম্পানির মার্কেটিং হয় বা কোম্পানির বেনিফিট হয়, কিন্তু এমপ্লয়ের কি কোনো বেনিফিট হয় আলটিমেটলি? কারণ একদিনের স্যালারি এমপ্লয়ির পে জন্য করে সিএসআর যাইতেছে। অ্যাক্টিভিটি কিরকম হয় আমরা একটু পরে দেখব। বাট জেনারেলি মনে করেন যে একটা এমপ্লয়ির জন্য অনেক সময় দেখেন, দেখা যায় না যে তাদেরকে
উম, ধরেন একটা পেইড হলিডে দিল, যে যাও তুমি 7 দিন ঘুরে আসো, আমি টাকা দিচ্ছি। এরকম আমরা বড় বড় কোম্পানি দেখি না যে অফিসাররা অনেক সময় থাইল্যান্ড টাইল্যান্ড চলে যাচ্ছে, ওদের কিন্তু এগুলো পেইড ট্যুর থাকে, মানে ওদের ফ্যামিলি সহ ঘুরে আসার জন্য কোম্পানি পেমেন্ট করে। তো এগুলোর রিজন থাকে, ঠিক আছে? রিজনটা হচ্ছে যে হয়তো এই এমপ্লয়ি খুব ভালো হাইলি প্রোডাক্টিভ, এবং তার হয়তো সামনে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তারা খুশি করার জন্য এই ধরনের কাজগুলা আমরা দেখি অনেক সময়। আচ্ছা, এবার একটু আসি যে সিএসআর গোল, এটা কিন্তু সব সময়ই প্রফিট ইনক্রিজের জন্য করা হয়। কমিউনিটির ভালো তো হইলো হইলো, বা এনভায়রনমেন্টের ভালো হইলো হইলো, কিন্তু কোম্পানির প্রফিট লস করা যাবে না। এখন কোনো কারণে যদি কোম্পানির প্রফিট লস হয়, যেমন আপনাদের এখানে দেখেন লেখা আছে যে pursuit of some CSR goals can lead to increased profits. However, if striving to meet a specific CSR goal leads to a decrease in profits, senior management may be challenged to modify or drop that CSR goal entirely. একটা উদাহরণ দিই। ধরেন কথার কথা, আপনি একটা ইট খোলার মালিক। ইট খোলা বুঝেন তো? ওই যে জি স্যার, ব্রিক দেখবেন। বার্ন করে যে, তো ইটের ভাটা। তো এখন আপনার ম্যানেজার আপনাকে বুদ্ধি দিল যে স্যার, আমরা যেই ধরনের ব্যবসা করি বা আমাদের যে প্রোডাক্ট, এটার জন্য অনেক পরিবেশের দূষণ হয় এবং কিছু করারও নাই। ইট পুড়াইলে তো হ্যাঁ, পরিবেশের দূষণ হবেই। তো এখন আমরা একটা সিএসআর অ্যাক্টিভিটি নিতে পারি, যে আমাদের যেই গ্রিন হাউস গ্যাসগুলো রিলিজ হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড যেটা রিলিজ হচ্ছে, সেটা সরাসরি এনভায়রনমেন্টে রিলিজ না দিয়ে আমরা কিছু ফিল্টার মেশিন বসাই, যেটা কিছু পরিমাণ হইলেও আপনার কার্বন এমিশনটা ফিল্টার আউট করে তারপরে বাকি গ্যাসটা রিলিজ করবে। এবং তারপরে আমরা এটাকে মার্কেটিং করি যে আমাদের ইট পরিবেশ বান্ধব। বুঝতে পারছি? তো এইটা এটা করলে আপনার অন্য আর 10টা ব্র্যান্ডের তুলনায় আপনার ব্র্যান্ডটা বেশি মানুষ কিনবে এবং তারা আপনাকে সাপোর্ট করবে, আমাদের সেলস বেড়ে যাবে। তা আপনি তো খুশি মালিক হিসেবে, হ্যাঁ লাভ হবে তো, হ্যাঁ হ্যাঁ লাভ হবে স্যার, অনেক লাভ হবে। ঠিক আছে ঠিক আছে, আপনি দেখেন তো কত খরচ হবে এরকম ফিল্টার কিনতে। তা এখন ওই ম্যানেজার খোঁজ খবর নিয়ে দেখলো যে এই ধরনের মেশিন চায়না থেকে বা কথার কথা জার্মানি থেকে আনতে, এবং সেটা এক্সিস্টিং ফ্যাক্টরির সাথে ইনস্টল করার জন্য যে ইঞ্জিনিয়ারিং কস্ট আছে, এটার খরচ কথার কথা 50 কোটি টাকা। কথা বুঝছি? এবং ওই আপনি ইট বেচা জানা লাভ করতেন, তার চেয়ে বেশি খরচ যাবে এই ফিল্টারেশন প্রসেস বসাইতে। তো তখন ম্যানেজার বলবে কি যে স্যার আসলে আমাদের যে সিএসআর গোলটা ছিল, এটা তো স্যার করতে পারতেছি না, কারণ এত যে খরচ হবে আমার আইডিয়া ছিল না। তাহলে এখন আমরা চলেন সিএসআরটা একটু চেঞ্জ করে ফেলি। যে সিএসআর চেঞ্জ করব কিভাবে? ও বলল যে আমরা এরকম 1 লক্ষ গাছের চারা রোপণ করব এবং গাছগুলার 2 বছর রক্ষণাবেক্ষণ করব, যাতে কি হয় যে আমরা তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করি, আবার গাছ কিন্তু খাবার হিসাবে কার্বন ডাইঅক্সাইড নেয়, ঠিক না স্যাররা? জি স্যার। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গাছ কার্বন আহ, ডাইঅক্সাইড গাছ। মানে ইনটেক করে তাদের ফুড প্রডিউস করার জন্য। তো সেইখানে আপনি বললেন কি যে ঠিক আছে, তাহলে গাছ আমরা রোপণ করব, যাতে কি হয় আমি যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি আর গাছ যেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নেয়, এটা দিয়ে আমরা কার্বন নিউট্রাল হয়ে যেতে পারি। বুঝতে পারছি? জি। হ্যাঁ, তার মানে দেখেন স্যার, আপনি করলেন কি যে আপনার যখনই দেখলেন যে লাভের জায়গায় প্রফিট নাই, হ্যাঁ প্রফিটের জায়গায় উল্টা লস হচ্ছে, আপনি আস্তে করে সিএসআর গোলটা চেঞ্জ করে ফেলছেন। আগে ছিল কি ফিল্টারেশন প্রসেস, সেখান থেকে আপনি কাছে চলে গেছেন, কারণ সেটা আপনার পক্ষে সম্ভব। তো এরকম কিন্তু হয়, আমরা অনেক সময় দেখি যে একটা কোম্পানি ইনিশিয়ালি অফার দিচ্ছে অনেক ধরনের, বা অনেক কিছু ফ্রিতে দিচ্ছে, হুট করে বন্ধ হয়ে যায়। দেখিন এরকম? হ্যালো? জি, জি। হ্যাঁ, জি স্যার। স্যার অনেক সময় বহুত দেখি আছে। যে হ্যাঁ, এরকম অনেক আছে যে একটা বেনিফিট দিচ্ছিল, হয়তো একটা এনজিও একটা কাজ রেগুলার করতেছিল, কিন্তু এরপর আস্তে করে বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিতে প্রফিট আসতেছে না। এবং একটা কর্পোরেট কোম্পানি কখনোই প্রফিট ছাড়া কোনো কাজ করে না। তো সিএসআরটা বুঝছি না মোটামুটি স্যাররা, ওভারঅল। জি স্যার। হ্যাঁ, জি যত স্যার। মানে হ্যাঁ, ধরেন যত মানে আম, কথার কথা লাইফ বয় সাবান কিনলে তার সাথে 300 টাকা মূল্যের ডাক্তার ফ্রি, এরকম যত কমিউনিটি বেসড
হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক আমরা দেখি কর্পোরেট কোম্পানির, ওগুলো সবই হচ্ছে আপনার সিএসআর অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। তো কোম্পানিগুলার অনেক ধরনের সিএসআর থাকতে পারে, তার মধ্যে একটা অন্যতম সিএসআর অ্যাক্টিভিটি হচ্ছে এমপ্লয়ীদের ইথিক্স ইমপ্রুভ করা। স্যার এমপ্লয়ি জানি কারা? এমপ্লয়ি কারা? যারা 9টায় যায় 6টায় বের হয় হ্যাঁ, স্যার। বেসিক্যালি আমরা। সুন্দর বলছেন স্যার। আমরা যারা চাকরি করি, হ্যাঁ, তারা হচ্ছে এমপ্লয়ি। আর এমপ্লয়ার কারা? এমপ্লয়ার মালিকরা, বেসিক্যালি যারা জব দেয়। তো স্যারদের লেখার মধ্যে কিন্তু অনেক সময় মিস্টেক করেন আপনারা। আপনারা মানে বোঝাচ্ছেন এমপ্লয়ি, লিখতেছেন এমপ্লয়ার। বুঝতে পারছি? একটু খেয়াল করেন। আহ, এটা একটা খুব কমন মিস্টেক। আচ্ছা, সে যাই হোক, এমপ্লয়ীদের ইথিক্স ইমপ্রুভ করা হচ্ছে একটা অন্যতম সিএসআর অ্যাক্টিভিটি। স্যার আপনি ইথিক্স শিখবেন, তাতে কোম্পানির লাভ কি? একটা প্রশ্ন আসে না? আমি একটু আগেই বলছি, লাভ, কোম্পানির লাভ ছাড়া কোনো কাজ করে না। আপনাকে এথিক্স শিখানো, আপনি রাইট অর রং বিহেভিয়ার যাতে করতে পারেন, এই জন্য কোম্পানির কি কি প্রফিট হয়? তো এখানে বেশ কতগুলো পয়েন্ট দেওয়া আছে, এগুলো আপনাদের বইয়ের মধ্যে এক একটা পয়েন্টের উপর বিশদ আলোচনা আছে। আপনারা অবশ্যই ওই আলোচনাগুলো পড়বেন বই থেকে, এবং একটু বোঝার চেষ্টা করবেন, কোনো কিছু মুখস্থ করতে হবে না। কারণ একটু যদি না পড়ি, ইংলিশে লিখতে হয়তো আমাদের হাতের লেখাটা আসবে না। হ্যাঁ, হঠাৎ করে ইংলিশটা কিন্তু আপনি লিখতে পারবেন না। আপনি যদি একটু পড়ে আসেন, একটা আইডিয়া কোনো রকম নিয়ে আসলেন, এরপর নিজের ভাষায় যা মন চায় লেখেন, সমস্যা নেই। কারণ আগেই বলছি, এটার মধ্যে কোনো ওরকম ম্যাথের মতো নাম্বার না যে একটাই অ্যান্সার, এটা এটা দিলে 10 না দিলে 0, এরকম না। তো আমরা এই স্যার এটির পয়েন্টগুলো একটু পিডিএফ দেখি। নাই? হ্যাঁ, হ্যাঁ, আমি বইয়ের পিডিএফ টিডিএফ সবই দিয়ে রাখছি, ক্লাসরুমে গেলেই পাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের ক্লাসরুম, তো এই যে বইটা, এটারই চ্যাপ্টার 1, মানে যেটা লেকচার 1 ওটা চ্যাপ্টার 1, ওইভাবেই দেওয়া আছে। আর পরীক্ষার আগে তো আমি আবার শর্ট করে বলেই দিব, ওটা ওটা পরের বিষয়। আচ্ছা, একটু দেখি কি অবস্থা। আচ্ছা, 15 মিনিট তো, আর আরেকটু চলুক। আমি তারপর একটা নতুন লিংক দিব ক্লাসরুমে, ওইটাতে আমরা জয়েন করব। স্যার আজকে একটু কম করে পড়েন, ফার্স্ট ক্লাস তো। হ্যাঁ, কমই, সমস্যা নেই। আমার ক্লাস কমই পড়াবো, টেনশনের কিছু নাই। তো যেটা বলতেছিলাম, এমনিতে আপনাদের কি বোরিং লাগতেছে? না স্যার, না একদম স্যার। না। সমস্যা নাই, বোরিং লাগবে। একটু ইয়া করবেন, কনভারসেশন করবেন, গল্প করবেন, দেখবেন যে বোরিংনেস কেটে যাবে। না আর স্যার, এটা এগুলো অনেক ক্ষেত্রে আমাদের লাইফের সাথে রিলেটেড তো। আহ, আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের রিলেট করতে পারি, যার কারণে মজাও লাগে পড়তে। আচ্ছা, প্রথমেই হচ্ছে গেইনিং দ্য গুড উইল অফ দ্য কমিউনিটি। প্রথম প্রশ্ন স্যার, গুড উইল এই শব্দটার মানে কি? স্যার সুনাম। সুনাম। গুডউইল থ্যাংক মানে ইউ। সুনাম। থ্যাংক ইউ। গুড উইল অফ দ্য কমিউনিটি মানে হচ্ছে যে কমিউনিটির মধ্যে সুনাম অর্জন করার জন্য। আচ্ছা, এই স্যাররা কিছু স্বনামধন্য কিছু ভালো বাংলাদেশি কোম্পানির নাম বলেন তো, শুনি। দু একটা কোম্পানির নাম বলেন তো, ভালো ভালো কোম্পানি। ফোন। দু একটা কোম্পানির নাম বলেন তো, একটু বলেন। হ্যালো। হ্যালো। স্যার রবি, গ্রামীণ আচ্ছা, ফোন, হ্যাঁ, হ্যাঁ, ইউনিলিভার বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হইতে পারে। রবি তারপর হতে হচ্ছে পারে, গ্রামীণ রবি ফোন, হতে পারে, ইউনিলিভার, এগুলা গ্রামীণ ভালো ফোন, কোম্পানি। ইউনিলিভার, এগুলা ভালো আরো দু আর কোম্পানি। একটা, বাংলালিংক। আরো দু একটা, মানে ওভারঅল হ্যাঁ, টেলিকম মানে ওভারঅল কোম্পানিগুলা। হ্যাঁ, টেলিকম কোম্পানিগুলো। টেলিকম কোম্পানি। আরো দু একজন। আরো দু একজন। তারপরে একিস গ্রুপ স্যার, তারপরে হচ্ছে মেঘনা গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ, হইতে তারপরে পারে হ্যাঁ, হ্যাঁ, এমজিআই। হইতে পারে এমজিআই। আম, জি স্যার। তারপর আকিজের তারপর নাম বলছেন, একিস আকিজের গ্রুপ, নাম বলছেন, ঠিক আছে। তো আবুল ওভারঅল। খায়ের গ্রুপ, তো ওভারঅল, নানান রকম অনেকগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, একটু হ্যাঁ, আচ্ছা, আমার আপনারটার আসতেছে, ইকো আসতেছে। হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে। ওভারঅল আপনারা তো মোটামুটি বেশ কতগুলো কোম্পানির নামই বললেন। স্যার আবার অনেক কোম্পানির নাম বলেনও নাই। হ্যাঁ, অনেক বড় বড় কোম্পানির নাম কিন্তু আবার বলেনও নাই। প্রশ্ন হচ্ছে যে কেন কিছু কিছু ভালো কোম্পানির নাম আপনারা জানেন, আর কিছু কিছু কোম্পানির নাম আপনারা বলেন নাই? এটার রিজন হলো যে আপনি শুনছেন,
যে এইসব কোম্পানিতে বেতন বেশি দেয়। ঠিক না স্যাররা? জি স্যার, জি স্যার। বা আপনি শুনছেন বা আপনার পরিচিত জন এরকম অনেকেই শুনছেন যে এইসব কোম্পানিতে চাকরি করলে এখন ভালো বেনিফিট আছে, খারাপ ব্যবহার করে না, রেগুলার প্রমোশন হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভালো ভালো কথা শুনছেন। এখন এই যে গুডউইল বা এই যে ভালো রেপুটেশন এই কোম্পানিগুলো হয়েছে, এটার রেজাল্টটা কি জানেন? এটার রেজাল্টটা হচ্ছে স্যার আপনারা গ্র্যাজুয়েশনের পর এই সব কোম্পানিগুলোতেই চাকরি করতে চাইবেন। ঠিক না স্যাররা? হুম। জি স্যার, হ্যাঁ। জি স্যার। সো বেসিক্যালি যেটা হবে যে যত আপনার এইসব 3.5 3.6 7 8 9 10 11 12 যত ভালো ভালো স্টুডেন্ট আছে এই সমস্ত স্টুডেন্ট লাইন ধরে দাঁড়ায় থাকবে গ্রামীণ ফোনে ঢোকার জন্য, এবং সারা বাংলাদেশের যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, তারা সবাই আকিজ গ্রুপে চাকরি করার জন্য অ্যাপ্লাই করবে। একটা কোম্পানি মালিক কিন্তু নিজে নিজে কাজ করে না, একটা কোম্পানির কাজ এমপ্লয়ের মাধ্যমেই হয়। সো তাদের ডেডিকেশন, তাদের হার্ড ওয়ার্কিং, তাদের অনেস্টি একটা কোম্পানির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সো সেই জন্যই যেই কোম্পানিগুলো আপনি শুনবেন যে এই কোম্পানি ইথিক্স ভালো, ভালো ব্যবহার করে, হ্যাঁ, এমপ্লয়িরা যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ কম্পেনসেশন পায়। আচ্ছা স্যার, কম্পেনসেশন অর্থ কি? কম্পেনসেশন মানে কি প্রফেশনাল ওয়ার্ল্ডে? বেতন বোনাস হ্যাঁ, টাইপের এক্স্যাক্টলি, আর কি। বেসিক্যালি স্যালারি। সো আপনি যতটুকু কাজ করতেছেন, এফোর্ট দিচ্ছেন, সেই পরিমাণ কম্পেনসেশন পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে ওই কোম্পানিগুলোতেই সাধারণভাবে ভালো ডেডিকেশন ওয়ালা এমপ্লয়ি গুলা কিন্তু জয়েন করে, এবং তারা থাকেও, দীর্ঘদিন থাকে। এমপ্লয়ি রিটেনমেন্ট রেটও ভালো। আর যেসব কোম্পানিতে আপনি শুনবেন যে গেলেই বেতন নিয়ে ঝামেলা করে, সার্টিফিকেট আটকায় রাখে, হ্যাঁ, বা এরকম এরকম কোম্পানি, সেসব কোম্পানিতে কিন্তু না পারতে মানুষ যায় না। যায় এক্সপেরিয়েন্সের জন্য, যায় 6 মাস 1 বছর থাকে, ভালো ভালো একটা কোম্পানিতে অফার পাওয়ার সাথে সাথে এই কোম্পানি ছেড়ে দেয়। ঠিক না স্যাররা? জি। সো গুডউইল অফ দ্য কমিউনিটি, যদি কমিউনিটিতে ভালো গুডউইল থাকে তখন সেই কোম্পানিতে এমপ্লয়ি, খুব ভালো ভালো এমপ্লয়িরা কাজ করার জন্য তাদের আহ, যেটাকে বলে যে তাদের সাপ্লাইটা অনেক থাকে, ভালো এমপ্লয়ি সাপ্লাই অনেক থাকে। আর ভালো গুডউইল না থাকলে ধরেন ওইটার মধ্যে মানুষ না পারতে চায় না। ক্রিয়েটিং অ্যান অর্গানাইজেশন দ্যাট অপারেটস কনসিস্টেন্টলি। কনসিস্টেন্সি এটার বাংলা কি? কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। এটা হচ্ছে স্যার অনেক দৃঢ়তা বা হ্যাঁ, হ্যাঁ, একাগ্রতা বলা যায়। হ্যাঁ, কাছাকাছি, মানে ধারাবাহিকতা। তার মানে একটা কোম্পানির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে তার কনসিস্টেন্ট আচরণ। আজকে ভালো, কালকে খারাপ। একবার ধরেন আপনি একটা কোম্পানির সাথে ডিল করলেন, একবার ভালো মতো পেমেন্ট পাইলেন, আরেকবার দিল না। এরকম কোম্পানির সাথে কিন্তু লং টার্ম বিজনেস করা যায় না। বা প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে আমরা বলি, কোন একটা কোম্পানির প্রোডাক্ট আপনি একবার ভালো পেলেন, আরেকবার বাজে পেলেন, আস্তে আস্তে কিন্তু ওই কোম্পানির ব্র্যান্ড রেপুটেশন খারাপ হয়ে যায়। সো ইথিক্স ভালো না থাকলে কোম্পানি কনসিস্টেন্টলি বিজনেস করতে পারে না, এবং আলটিমেটলি কোম্পানির ওই যে আবার ওই গুডউইল বা রেপুটেশন ড্যামেজড হয়ে যায়, এবং মানুষের আস্তে আস্তে কাস্টমারও ছুটে যেতে থাকে। এবং অন্যান্য ধরেন বিজনেস টু বিজনেস, বি টু বি যে রিলেশনটা থাকে সেটাও এফেক্টেড হয়। ফস্টারিং গুড বিজনেস প্র্যাকটিসেস। 4 কয় মিনিট আছে দেখি তো, নতুন লিঙ্ক দিতে হবে। 9 মিনিট, আর 2-3 মিনিট পরাই। ফস্টারিং গুড বিজনেস প্র্যাকটিস। গুড বিজনেস প্র্যাকটিস সাধারণত ইথিক্যাল কোম্পানিগুলা ভালো বিজনেস প্র্যাকটিস থাকে তাদের। এরকম আনন্যাচারাল কোনো ইয়া থাকে না, স্কেজিউল থাকে না, বা আনন্যাচারাল কোনো টাইট কোনো ডেডলাইন থাকে না, কিংবা বাজেট বাজেট রিস্ট্রেন্ট এরকম ভাবে দেয় না যেটা সম্ভব না। একটা অযৌক্তিক একটা সেলস টার্গেট তারা দিবে না আপনাকে কোনোদিনও। হ্যাঁ, তাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে, কাস্টমার রিলেশন ভালো থাকে, এমপ্লয়ির সাথে রিলেশন ভালো থাকে। সো গুড বিজনেস প্র্যাকটিস যারা মেনটেন করে তাদের সাধারণত এথিক্স ভালো। প্রোটেক্টিং দ্য অর্গানাইজেশন এন্ড ইটস এমপ্লয়িজ ফ্রম লিগাল অ্যাকশন। এটা কিরকম? ধরেন কথার কথা যে আপনারা
আপনি আপনি একটা কোম্পানিতে জব করেন, যে কোম্পানিটা মূলত বিভিন্ন গভর্নমেন্ট টেন্ডারের কাজ করে। হইতে পারে একটা কনস্ট্রাকশন কোম্পানি, যারা গভর্নমেন্ট থেকে টেন্ডার নেয়, টেন্ডার নিয়েও গভর্নমেন্টের কাজ করে। এবং এইটার জন্য আপনাদের বিভিন্ন সরকারি অফিসারদেরকে ঘুষ দেওয়া লাগে। বুঝতে পারছি সিচুয়েশনটা? জি স্যার। হুম। মানে ঘুষ-টুস দিতে হয় আরকি। নাইলে কাজ পাওয়া যায় না। তো এখন ধরেন কথার কথা আপনি এরকম একটা ম্যানেজ করে একটা ২০ কোটি টাকার কাজ পাইলেন। কিন্তু সামহাউ এই ঘুষের বিষয়টা মিডিয়াতে প্রকাশ পেয়ে গেল। এবং এর পরবর্তীতে আপনাদের নামে মামলা-টামলা হইলো এবং কোম্পানির একটা হিউজ অ্যামাউন্ট অফ জরিমানা করল। প্রায় ধরে নেন ৫০ কোটি টাকা বা ১০০ কোটি টাকার একটা জরিমানা করল। কারণ কর্পোরেট আইনে যখন মামলা হয় তখন হিউজ অ্যামাউন্ট অফ আ ইয়া আসে। আ ইয়াটা আপনার কি বলে? পানিশমেন্টটা অনেক হাই লেভেলে হয়। আমরা অনেক সময় নিউজে পড়ি না এরকম যে প্যাটেন্ট ইনফ্রিঞ্জমেন্ট এর জন্য স্যামসাং এর $১ বিলিয়ন জরিমানা হইছে। এরকম দেখি না নিউজে অনেক সময়? হুম? মানে কর্পোরেট শাস্তিটায় অনেক বেশি পানিশমেন্ট হয়। বুঝতে পারছি? অন্যান্য পার্সোনাল লেভেলে যাই পানিশমেন্ট হয় না কেন, কর্পোরেটে অনেক বেশি পানিশমেন্ট হয়। সো সেই ক্ষেত্রে প্রোটেক্টিং দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস এমপ্লয়িজ। সো এমপ্লয়ীদের এবং অর্গানাইজেশনকে যদি লিগ্যাল অ্যাকশনের হাত থেকে বাঁচাইতে চাই, তখন আমরা কি করি? কোম্পানির এথিক্সটা ইমপ্রুভ করা দরকার। কারণ এথিক্যাল কোম্পানিগুলো এসব এসব মানে ইলিগাল ওয়েতে যাবেও না কোন কাজ করার জন্য। সো তাদের কোনো সমস্যাও হবে না। ফাইনালি, এভয়েডিং আনফেভারেবল পাবলিসিটি। স্যার, পাবলিসিটি বা আপনার কোম্পানির যদি ব্যাড রেপুটেশন চলে আসে, তখন মাল্টি ফেসেটেড প্রবলেমে আপনি পড়তে পারেন। নাম্বার 1, খারাপ পাবলিসিটি হইলে কোম্পানির স্টকের শেয়ার মানে যেটাকে বলে শেয়ার মার্কেটের স্টকের ভ্যালু কমে যায়। সো সেই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট কম পাবেন। আপনার কোম্পানি চালানোই মুশকিল হয়ে যাবে। আর নাম্বার 2 হচ্ছে যে যখন আনফেভারেবল পাবলিসিটি হয়, বিভিন্ন আম অথরিটি আপনার খোঁজ খবর নেওয়া শুরু করবে। এনবিআর চলে আসবে ট্যাক্সের খোঁজ খবর নেওয়ার জন্য। দুদক চলে আসবে বিভিন্ন দুর্নীতি দমন বা বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যু ধরার জন্য। মানে মোট কথা হচ্ছে যে আমরা হয় কি আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তো সবসময় 100% কমপ্লায়েন্ট থাকে না। কিছু না কিছু তাদের মধ্যে ঝামেলা থাকেই। কেউই চায় না অডিটের মধ্যে পড়তে। কারণ অডিট হলে একদম আপনার সমস্ত আয়-ব্যয়ের হিসাব মেইনটেইন করবে। হ্যাঁ? প্রত্যেকটা ট্যাক্সের রেকর্ড চেক করবে। তো জেনারেলি মানুষ চায় যে তাদের কোনো আনফেভারেবল পাবলিসিটি না হোক, যাতে এইসব ল ল এনফোর্সমেন্ট যেই অথরিটি গুলা থাকে বা উম, যে অডিট অথরিটি থাকে তারা যাতে না চলে আসে। বুঝতে পারছি না স্যাররা? আচ্ছা, স্যাররা কি এরকম দু একটা কোম্পানির নাম বলতে পারবেন যাদের খুব নাম খারাপ হয়েছে রিসেন্ট ইয়ার্সে? খুব অবস্থা মানে আগে খুব ভালো কোম্পানি ছিল, বাট রিসেন্ট কোনো কারণে তাদের রেপুটেশন খুব খারাপ। বসুন্ধরা নগদ কোম্পানি নগদ কিরকম? স্যার। কি বললো স্যার? আমি শুনতে পারিনি অবশ্য। নগদ। হ্যাঁ, হ্যাঁ, নগদ হইতে পারে বা এই যে যেমন বেক্সিমকো, মানে ওরা হচ্ছে কি বেসিক্যালি আগের গভর্নমেন্টের সাথে কানেক্টেড ছিল। সো এসব কোম্পানিগুলা বা এই যে একটু আগে আমরা ইভ্যালির নাম বললাম। হ্যাঁ, ইভ্যালির অবস্থা কিন্তু খুবই খারাপ। যখন প্রথম ইভ্যালি আসছিল স্পেশালি আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খুব ভালো রেপুটেশন ছিল। বেশ ভালো বেতন দিত। একটা জুনিয়র লেভেলেই তারা ৬০-৭০ হাজার টাকা বেতন দিত। তো এখন ইভেলের অবস্থা এমন খারাপ, আমার মনে হয় ইভেলে যদি মাগনাও দেয় মানুষ প্রোডাক্ট মনে হয় কিনবে না। ঠিক না স্যাররা? মানে নামটা এমন ভাবে নষ্ট হইছে যে মানুষ ওইভাবে তাদেরকে আর ট্রাস্ট করতে পারে না। বা বেক্সিমকোর কথাও বলতে পারি আমরা সেই হিসাবে। এত বড় কোম্পানি, হ্যাঁ? তাদের হিউজ আ কন্ট্রিবিউশন দেশের ইকোনমিতে। অথচ তাদের মালিকের জন্য তারা কিন্তু বিপদে পড়ে গেছে। সো যাই হোক হোয়াটএভার, এগুলা হচ্ছে কি আনফেভারেবল পাবলিসিটি। আপনারা দেখবেন বেক্সিমকো স্টকের ভ্যালু কিন্তু অনেকখানি কমে গেছে। ঠিক আছে? ২০২৩ বা ২৪ এও জানা ছিল। ২৫ এ কিন্তু তাদের অবস্থা অনেকখানি ডাউন এবং মানুষ সহজে ইনভেস্ট করতে চাচ্ছে না। এখন স্টকের ভ্যালু কমে গেলে যে সমস্যাটা হয় যে আপনি ইনভেস্টমেন্ট কম পাবেন। সো আপনার এত বড় ফ্যাক্টরি চালানোর জন্য যেই পাবলিক আ মানিটা দরকার ছিল সেটা আপনি পাচ্ছেন না।
তো কোনো কোম্পানি চায় না যে তাদের রেপুটেশন খারাপ হোক, সো আনইথিক্যাল কোম্পানিগুলোর রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে। এখানে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, স্টেক হোল্ডার। এখানে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। এইখানে হচ্ছে যেটা হচ্ছে আনইথিক্যাল কাজের জন্য হচ্ছে কোম্পানি রেপুটেশন খারাপ হয়, কিন্তু হুম হুম। বেক্সিমকো তো আনইথিক্যাল কাজ কিছুই করে না। বেক্সিমকোর মালিক করছে আনইথিক্যাল কাজ, তাইলে না না, এটার ওখানে সাথে যেটা হচ্ছে কোম্পানি আনফেভারেবল পাবলিসিটি, মানে কি কোম্পানির নামে একটা খারাপ নিউজ আসছে, ঠিক না স্যাররা, যে কোম্পানির মালিক এখন জেলে। ব্যাপারটা কি বুঝছেন? তো আচ্ছা শেয়ার আচ্ছা। মার্কেটে যেটা হয়, ভালো নিউজ হলে স্টকের ভ্যালু বেড়ে যায়, খারাপ নিউজ আসলে স্টকের ভ্যালু কমে আসে। কথা বুঝতে পারছি? যেমন একটা নিউজ শুনলেন, কথার আচ্ছা কথা, যে ট্রান্সকম বেভারেজে বা ট্রান্সকম কোম্পানিতে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব চলতেছে। এই নিউজ আসার সাথে সাথে দেখবেন ট্রান্সকমের স্টকের ভ্যালু কমে আসছে। বুঝতে পারছি? মানে যে কোনো ধরনের ব্যাড পাবলিসিটি, খারাপ কোনো নিউজ, এটা যাতে না আসে কোম্পানি সম্পর্কে, যদি আসে তখন একটা ঝামেলার সৃষ্টি হয়। বুঝতে পারছি স্যার? জি স্যার। হ্যাঁ। তারপরে দেখি হচ্ছে স্টেক হোল্ডার। এটা একটা প্রফেশনাল ওয়ার্ড। তাহলে স্টেক হোল্ডার কারা কারা? কোম্পানির শেয়ার হোল্ডার, সেটা পাবলিক হতে পারে, মালিক নিজেও হতে পারে। এমপ্লয়িজ, যারা চাকরি করে। কাস্টমার, যারা কোম্পানি থেকে কিনে। সাপ্লায়ার, যাদের থেকে কোম্পানি কিনে, হ্যাঁ, সেটা র ম্যাটেরিয়াল হতে পারে বা অনেক কিছু। অ্যান্ড দ্য কমিউনিটি। তো কমিউনিটির বিষয়টা একটু বলি। ধরেন, কথার কথা, যে আমরা তো বেক্সিমকোর কথা বললাম, তো বেক্সিমকোর কোন প্রোডাক্টটা সবচাইতে বেশি মানুষ ইউজ করি আমরা, বলেন তো? মেডিসিন। কোন মেডিসিনটা? বেক্সিমকোর কোন মেডিসিনটা খুব পপুলার, বলেন তো, দেখি কে বলতে পারেন। ওহো, তো টাইমটাই চলে গেল।
স্যার আমরা তো সেম লিঙ্কটাও ইউজ করতে পারতাম। আচ্ছা, স্যার আমার কথা শুনতেছেন? জি স্যার। ওকে। জি জি স্যার। স্যার। স্যার তো আমাদের আমাদের অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা, আমি আর 2 মিনিট পরে নিয়ে নিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে বলেন তো স্যাররা যে বেক্সিমকোর কোন ওষুধটা আমরা প্রায় নাপা সবাই ট্যাবলেট স্যার, নাপা। হ্যাঁ স্যার নাপা নাপা, কিছু এক্স্যাক্টলি হইলেই শুধু নাপা খায়। হ্যাঁ কিছু হইলেই নাপা। তো এখন একটু চিন্তা করে দেখেন যে না তো আমরা স্যার নাপা কিন্তু খুবই পপুলার একটা প্যারাসিটামল ওষুধ তাই না? এবং বাজারে নাপা প্রচুর পরিমাণ বিক্রি হয়, আমরা ইউজ করি। তো এখন ধরেন এই বেক্সিমকো কোম্পানি, হ্যাঁ মালিক খারাপ, তারা অনেক আনফেয়ার অ্যাডভান্টেজ পাইছে, অনেক টাকা পয়সা চুরি করছে, এই সেই, চুলায় যাক কোম্পানি, বুঝলাম। তো আমরা একটা যদি ধরে নেই যে বাংলাদেশে যদি 100% প্যারাসিটামলের যে নিড, আর সেইটা টোটাল মার্কেটে কমই ধরলাম, একদম কম করেই ধরলাম যে লাইক 40% বেক্সিমকো কোম্পানি নাপার মাধ্যমে সাপ্লাই করে, ঠিক আছে? বুঝতে পারছেন স্যাররা? আমরা ধরে জি নিলাম, স্যার, বুঝতে এটা পারছি। এটা আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এখন আমাকে স্যাররা বলেন তো, যদি বেক্সিমকো কোম্পানি অফ হয়ে যায় বা বেক্সিমকো কোম্পানির বিজনেসে কোনো ইন্টারাপশন হয়, বুঝলাম কোম্পানির মালিকের ক্ষতি হলো বা এমপ্লয়ীদের চাকরি হারাইলো, কিন্তু এই 40% প্যারাসিটামলের চাহিদা কে পূরণ করবে? কারণ বাংলাদেশে অন্যান্য সব কোম্পানি মিলে ধরেন কথার কথা 60% সাপ্লাই দেয়, বাট এই একটা কোম্পানি কিন্তু 40% সাপ্লাই দেয়। তখন আমরা এফেক্টেড হব না অ্যাজ এ জেনারেল পার্সন? জি স্যার, ওই ঘাটতির ফলে দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাবে। হ্যাঁ, হয়তো এখন আমরা 12 টাকায় নাপা কিনি, তখন হয়তো কথার কথা 18 টাকা হইলো, বাট একটু হলেও তো দাম বাড়লো। তো এইটাই হচ্ছে বিষয়টা, যে স্টেক হোল্ডারদের মধ্যে কমিউনিটি কেন আসে, যে কেন শুধু মালিক বা শ্রমিক বা তারাই কেন আসতেছে না, কমিউনিটি কিভাবে আসে? কিছু কিছু বিজনেসের প্রোডাক্ট এত বেশি মানুষ ব্যবহার করে যে তারাও এই কোম্পানির স্টেক হোল্ডার হয়ে যায়। যেমন আপনি আমি না চাইতেও কিন্তু বেক্সিমকোর একজন স্টেক হোল্ডার, ঠিক না স্যাররা? বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, স্টেক হোল্ডার ওয়ার্ডটা মনে থাকবে? স্টেক হোল্ডার, এটা কিন্তু অনেক জায়গায় বারবার আসবে, এজন্য আমি ক্লিয়ার জি করে স্যার, দিলাম। এটা তো মনে থাকারই কথা আমাদের। বিভিন্ন সময় তো ও যে আমাদের যে আহ, গত সরকারের হলো, যা- আমাদের যে ছাত্ররা তারা তো সবসময় বলে তারা এই আন্দোলনের স্টেক হোল্ডার, এটা তো হ্যাঁ আমাদের হ্যাঁ, এখন জানার কথা। ভেরি ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তারা কিন্তু বলে যে এই আন্দোলনে আমাদেরও একটা এফেক্ট পড়ে। হ্যাঁ, নর্মাল পার্সনদেরও একটা এফেক্ট পড়ে, বা বিভিন্ন ধরনের কথায় আমরা স্টেক হোল্ডার কথাটা ইউজ করি। তো বিজনেসে স্টেক হোল্ডার বলতে কোম্পানির মালিক শ্রমিক থেকে শুরু করে কানেক্টেড সবাই। তাহলে আমরা কিন্তু অনেকগুলা পয়েন্ট দেখতে পারলাম যে কি কারণে একটা কোম্পানির এথিক্যাল স্ট্যান্ডার্ড হাই হওয়া দরকার। বেশ অনেকগুলা পয়েন্ট: ভালো রেপুটেশনের জন্য, গুড এমপ্লয়ি রিটেনমেন্টের জন্য, গুড এমপ্লয়ি সাপ্লাইয়ের জন্য, তারপর কনসিস্টেন্ট বিজনেস বজায় রাখার জন্য, লয়াল এবং ডেডিকেটেড এমপ্লয়ি পাওয়ার জন্য, লয়াল কাস্টমার বেস পাওয়ার জন্য, ভালো সাপ্লায়ার পাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অনেকগুলো আমরা কারণ দেখলাম, লিগ্যাল অ্যাকশনের হাত থেকে বাঁচার জন্য, এবং ওভারঅল আনফেভারেবল পাবলিসিটি যাতে না হয়, যাতে আমার স্টকের ভ্যালু কমে না আসে। এই অনেকগুলা কারণ কোম্পানির আছে, যার কারণে কোম্পানির ভিতরে প্রত্যেকটা কাজ এথিক্স মেনটেন করে করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই কর্পোরেট এথিক্স ইমপ্রুভ কিভাবে করা সম্ভব? ঠিক আছে, এতে এগুলোর ব্যাপারেও বেশ কতগুলো পয়েন্ট আপনাদের বইয়ে দেওয়া আছে, পড়বেন, পড়লে একটা আইডিয়া হবে। বাট এগেইন কোনো কিছু মুখস্থ করতে হবে না, কিন্তু না পড়লে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু আপনাদের কলম চলবে না। ঠিক আছে, আপনি যদি 10 লাইন পড়েন 1 লাইন লিখতে পারবেন, এরকম একটা অবস্থা। আচ্ছা শুনি, এমপ্লয়িজ আর উইলিং টু সিক অ্যাডভাইস অ্যাবাউট এথিক্স ইস্যুস।
আচ্ছা ধরেন কথার কথা যে একটু আগে বলছিলাম না যে আপনি একটা গভর্নমেন্ট অফিসে জব করেন যেখানে টেন্ডারে কাজ পাওয়ার জন্য ঘুষ দেওয়া লাগে। তো এখন ধরেন আপনি আপনার আপার ম্যানেজমেন্টকে জানাইলেন যে স্যার আমরা যেভাবে বিষয়টা ডিল করতেছি এটা তো ভালো না। এটা তো আনইথিক্যাল হয়ে যাচ্ছে। এটার জন্য তো আপনার পরবর্তীতে সমস্যা হইতে পারে। তো স্যারদের কি মনে হয় যে আপনি কি ধরনের রিপ্লাই পাবেন এরকম একটা কথা বলার পর? যদি ম্যানেজমেন্ট ওই লেভেলের হয় তাইলে আমি ইনস্ট্যান্ট ফায়ারও হইতে পারি। মানে উপদেশ দিলে একেবারে চাকরি হারানোর সম্ভাবনা থাকবে, ঠিক না? বা মোস্টলি যেটা হ্যাঁ, বলবে যে, তখন "হ্যাঁ, বলবে যে আপনি কি "আপ- বেশি বুঝেন?" আপনি কি আমার থেকে বেশি বুঝেন, এই টাইপেরই এক্সাক্টলি, বলবে। এক্সাক্টলি। মানে মোস্ট অফ দ্যা টাইম এরকমই আউটপুট আসবে বা বলবে, "এই আপনাকে যে গতকাল একটা কাজ করতে বলছিলাম, হ্যাঁ, করছেন ঠিকমতো? যান নিজের কাজ করেন। এত কিছু মাথা ঘামানোর দরকার নাই।" মানে সোজা কথা হচ্ছে যে মোস্ট অফ দ্যা টাইম আপনি রিপ্রিমেন্ডের শিকার হবেন। আপনাকে অ্যাপ্রিশিয়েট তো করবেই না, বরং আরো একটা বকা দিয়ে বসায় দিবে। স্যার এইরকম এনভায়রনমেন্ট থাকলে জীবনেও কোম্পানির এথিক্স ইমপ্রুভ হবে না। বুঝতে পারছি? কোম্পানির মধ্যে একটা ফ্রি কমিউনিকেশনের এনভায়রনমেন্ট থাকতে হবে যাতে আমি ইজিলি যেকোনো এথিক্যাল ইস্যু আমার আপার ম্যানেজমেন্টকে জানাইতে পারি। এজন্য আমার কোনো কনসিকুয়েন্স নিয়ে ভাবা লাগবে না। অ্যান্ড এমপ্লয়িজ ফিল প্রিপেয়ার্ড টু হ্যান্ডেল সিচুয়েশনস দ্যাট কুড লিড টু মিসকন্ডাক্ট। এমপ্লয়ি ম্যানেজমেন্টকে জানানোরও দরকার নাই। তার নিজের এথিক্সে যদি মনে হয় যে এই কাজটা করলে খারাপ হবে, সে নিজের থেকেই কাজটা বন্ধ করে দিতে পারে, যাতে মিসকন্ডাক্ট না হয়। আচ্ছা, এমপ্লয়িজ আর রিওয়ার্ডেড ফর এথিক্যাল বিহেভিয়ার। স্যার একটা জিনিস বুঝেন যে আজকে যদি আম, একজন ম্যানেজার যে কোনো উপায়ে হোক এথিক্যাল বা আনএথিক্যাল সে 100 টাকা প্রফিট আনে, আর আরেকজন যদি এথিক্সের স্ট্যান্ডার্ড মেনটেন করে সব নিয়ম কানুন পালন করে 70 টাকা প্রফিট আনে, তো বছর শেষে আপনি যদি এই লোকটাকে প্রমোশন দেন, সামনের বছর এই লোকটাও আর এথিক্যাল থাকবে না। বুঝছি? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি যদি শুধু টাকাটাকেই দেখেন, দেখেন উনিও কিন্তু প্রফিট আনছে, বাট এর চেয়ে এ বেশি প্রফিট আনছে। হ্যাঁ, হইতে পারে না যে বিভিন্ন ম্যানেজার থাকতে পারে, 10 জন ম্যানেজার বিভিন্ন আলাদা আলাদা ইয়াতে লোকালিটিতে কাজ করে। তো একজন যে কোনো উপায়ে প্রফিট আনছে বেশি, তাকেই আপনি বেশি ভ্যালু করলেন, রেদার দেন যেই লোকটা কমপ্লায়েন্স মেনটেন করে প্রফিট আনলো। তখন এই লোকটা কি করবে? এই লোকটাও সামনের বছর ভাববে তাহলে আমিও উল্টাপাল্টা করি, নাহলে তো আমার প্রমোশন হবে না। তো এই জিনিসটাই লেখা যে আপনি যদি রিওয়ার্ডেড ফর দেয়ার ইথিক্যাল বিহেভিয়ার, তাকে যদি রিওয়ার্ড না দেন এবং ডাজ নট রিওয়ার্ড সাকসেস অবটেইনড থ্রু কোয়েশ্চেনেবল মিনস, প্রশ্নবিদ্ধ কোনো পদ্ধতিতে যদি প্রফিট আসেও তারপরেও তাকে প্রশংসা করা যাবে না, বরং তাকে বুঝাইতে হবে যে না তুমি কাজ হয়তো করছো, হয়তো প্রফিট আনছো, কিন্তু এইভাবে আমাদের কোম্পানি চলবে না। এইভাবে আমরা আমাদের বিজনেস অর্গানাইজেশন এইভাবে চললে আমরা সামনের দিনে এথিক্সের ইস্যুর মধ্যে পড়বো, এবং আপনারা অলরেডি দেখছেন যে এথিক্সের ইম্পর্টেন্স কতটুকু একটা কোম্পানির জন্য। সো এথিক্যাল বিহেভিয়ারকে এনকারেজ করতে হবে। আপনি যদি ওই খালি টাকাটাই দেখেন বছর শেষে, তাহলে কিন্তু ও আলটিমেটলি ওই টাকাটাই বুঝবে, এবং সে যেকোনো উপায়ে হোক, সেটা দুর্নীতির মাধ্যমে হোক কি লিগ্যাল ওয়েতে হোক, সে কিন্তু আপনার প্রফিট আনার চেষ্টা করবে। একটা কাট থ্রোট এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে কোম্পানির ভিতরে, যে ডু অর ডাই সিচুয়েশন যেটাকে আমরা বলি। এই ধরনের কোম্পানিতে জীবনেও ইথিক্স ইমপ্রুভ হয় না। আচ্ছা, তারপরে দেখি অ্যাপয়েন্ট এ কর্পোরেট ইথিক্স অফিসার। আপনারা চাইলে একজন রেসপেক্টেবল এবং সিনিয়র ম্যানেজমেন্টের কাউকে এথিক্স অফিসার বানাইতে পারেন, যে হচ্ছে ইথিক্সের বিষয়গুলো, বিভিন্ন ডিপার্টমেন্টের ইথিক্সের বিষয়গুলো সে অবজার্ভ করবে, সে সাজেশন দিবে, কোনো প্রবলেম থাকলে তাকে জানানো যাবে, এবং সেই অনুপাতে সে একটা সলিউশন দিবে। এরকম একজন ইথিক্স অফিসার নিয়োগ দিতে পারেন। ইথিক্যাল স্ট্যান্ডার্ডস সেট বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস। স্যার, বোর্ড অফ ডিরেক্টরস জানি কারা? বোর্ড অফ ডিরেক্টরস যারা মাথা মানে কোম্পানি চালায়। বেসিক্যালি হ্যাঁ কোম্পানির মালিক। হ্যাঁ, যেমন আমাদের ইউনিভার্সিটির এরকম কি আছে অথরিটি? ভিসি ম্যাডাম। ওরকম না, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যারা ট্রাস্টি হইতে বোর্ড। পারে ওই যে যারা হচ্ছে পার্টনার হিসেবে থাকে বা হচ্ছে হ্যাঁ, মানে কোম্পানির ওনাদের একটা। ওনাদের বোর্ডটার নাম হচ্ছে ট্রাস্টি বোর্ড বা বোর্ড অফ ট্রাস্টি আমরা বলি। হ্যাঁ, বেসিক্যালি ইউনিভার্সিটি যারা চালায় বা মালিক, সোজা কথা। তো এখন
কোম্পানির মালিকরাও চাইলে কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারে। বাট সেই ক্ষেত্রে একটা বিষয় আছে। স্যার এখন বসুন্ধরা কোম্পানির মালিক যদি আমাকে উপদেশ দেয় যে, "এই কো-ওয়ার্কারদের সাথে কোনো ফষ্টি-নষ্টি করা যাবে না।" তো তাইলে তো মনে করেন মানুষ অত একটা গুরুত্ব দিবে না। ঠিক না? এটা হাস্যকর। হ্যাঁ, এটা এটা হাস্যকর। হাস্যকর একটা বিষয়ে পরিণত হবে। তার মানে হচ্ছে যে আপনি মালিক হয়ে খালি উপদেশ দিলে হবে না। বরং আপনার নিজের লাইফেও মালিকদের ভিতরেও একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। নাইলে কিন্তু মানুষ কথা শুনবে না। আচ্ছা, এস্টাবলিশিং এ কর্পোরেট কোড অফ এথিক্স, এটার পাশে রিডিং লেখা। এটা আমরা নেক্সট ক্লাসে আমি আপনাদের একটু রিডিং পড়াবো। সো কোড অফ এথিক্স মানে হচ্ছে কি? কোড অফ কন্ডাক্ট বা কোড অফ এথিক্স মানে হচ্ছে প্রত্যেকটা কোম্পানির কিছু রিটেন রুলস থাকে যে এটা করা যাবে, এটা করা যাবে না। এবং এই রুলস অনুসারেই তাদের সব অ্যাক্টিভিটি চলে। তো সেই জিনিসটা আমরা কোড অফ এথিক্স বলি। তো আমরা এটা একটু রিডিং পার্টে রাখবো। এটা আমরা পরে দেখব। নেক্সট ক্লাসে দেখব। কন্ডাক্টিং সোশ্যাল অডিটস, আপনি চাইলে এমপ্লয়িদের থেকে অ্যানোনিমাস রিভিউ নিতে পারেন। যে তোমাদের কোনো ইথিক্যাল ইস্যু আছে কিনা, তোমাদের বেতন বোনাস ঠিক মতো হচ্ছে কিনা, বা এমন কোনো কাজ দেখতেছো কিনা কোম্পানি যেটা আনইথিক্যাল মনে হচ্ছে। এই বিষয়ে আপনি অ্যানোনিমাস রিভিউ নিতে পারেন। যেমন দেখবেন আমাদের ইউনিভার্সিটির একটা কমপ্লেইন বক্স আছে লাইব্রেরির সামনে, দেখছেন কখনো? ওখানে কিন্তু স্টুডেন্টরা অনেক জি সময় স্যার। কমপ্লেইন দেয় এবং এই কমপ্লেইনগুলো সরাসরি ভিসি অফিসে চলে যায়। প্রো ভিসি, ভিসি স্যার অফিসে চলে কমপ্লিট যায়। দিলে কি কাজ হবে? হ্যাঁ, হ্যাঁ। সিরিয়াস কোনো ইস্যু হইলে দেখা যাচ্ছে ওই রিলেটেড ডিপার্টমেন্ট অনেক অ্যাকশন সিরিয়াস নেয়। ইস্যু আছে, এখন চাইতেছি কমপ্লেন দিতে, এখন কি কাজ হবে কিনা এটা। হ্যাঁ, হ্যাঁ, অ্যানোনিমাস আপনি যেকোনো সময় কমপ্লেইন করতে পারেন। কোনো সমস্যা নাই। আ যদি জিনিসটা অ্যাকচুয়াল হয়, তখন সেই ব্যাপারে অবশ্যই ডিপার্টমেন্ট কোনো না কোনো অ্যাকশন নিবে। মানে আচ্ছা আমি স্যার, নিজে দেখছি। ধরেন আমাদের আমাদের ভার্সিটিতে থেকে হচ্ছে আমাদের স্টুডেন্ট ইমেল বা হচ্ছে ডিপার্টমেন্ট কোনো ইমেল প্রোভাইড করতেছে না। হুম, হুম, এটা খুবই দরকার স্যার, অ্যাজ এ হুম, সিএসসি হুম, হুম। স্টুডেন্ট আমাদের খুবই দরকার। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা আমরা পাইতেছি না, হ্যাঁ, এটা জানাইতে এটাও পারেন, তো একটা খুবই জানাইতে পারেন, জরুরি। জানাইতে পারেন। বাট আমি অলরেডি হচ্ছে আমার ইআরপি থেকে হচ্ছে রিকোয়েস্ট করছিলাম, বাট ক্যান্সেল করে দিছে রেজিস্টার থেকে। না, আমি যতদূর জানি এরকম কারোই নাই। আমারই তো নাই। আমি জব করতেছি, আমারই তো না কোনো স্যার, ঠিক মানে আছে, বাট কোম্পানির এটা তো ডোমেইনে খুবই কিছু নাই। জরুরি। আমরা প্রয়োজনে আমাদের থেকে আর 500 টাকা বেশি যেমন নিক, যারা কথা যারা কথা আমি এটা যখন চাইতেছে তাদের থেকে। নর্থ সাউথে পড়তাম, আমাদের কিন্তু একদম ফার্স্ট সেমিস্টারই northsouth.edu নামে একটা ডোমেইন ছিল এবং সেই ইমেলটা এখনো আমার আছে। যদিও স্টোরেজ কমায় দিছে তারা, বাট এই ইমেলটা এখনো আমার অ্যাক্টিভ আছে। আমার স্যার স্টোরেজ অর্থোডেকেও কিন্তু ম্যাটার না, অ্যাকাউন্ট বাট একটা স্টুডেন্ট ইমেল হচ্ছে কতটা ইম্পর্টেন্ট সিএসসি স্টুডেন্টদের জন্য, যারা এটা ইউজ করে তারা জানে আর কি। হুম, হুম। আর অনেক, এটা অনেক মেনটেন না করলে সার্ভিস খুব আপনি ফ্রিতে অ্যাভেল করতে পারবেন। হয়। অনেক জায়গায় অ্যাকাউন্ট খুললে ওটাতে স্টুডেন্ট বেনিফিট পাবেন। অনেক সুবিধা আছে। এটা পাইতেছি না, এই যে আমি ইদানিং ফেস করতেছি, এটা খুব ভালো লেভেলে ফেস করতেছি। হুম, হুম। জানাইতে পারেন। এটা অথরিটিকে জানাইতে পারেন। আমাদের কোঅর্ডিনেটর অফিস আছে, সেখানে জানাইতে পারেন। আমাদের ডিপার্টমেন্ট হেড স্যারকেও সুন্দর করে বললে হয়তো, আসলে হয় কি এগুলার জন্য তো আ এগুলোর জন্য অর্গানাইজেশনেরও একটা স্ট্যান্ডার্ড থাকা লাগে। বুঝতে পারছেন? অ্যাম যেটা নর্থ সাউথ এর পক্ষে সম্ভব, সেটা অনেক ক্ষেত্রে সোনারগাঁওয়ের পক্ষে সম্ভব না। এটাও মানতে হবে। হ্যাঁ? কারণ টিউশন এটা ফিরও স্যার একটা আমি এটাই গ্যাপ বলছি থাকে। যে যারা যারা নিতে চায় তাদের ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা চার্জ করুক, হ্যাঁ, যেরকম হ্যাঁ। ধরেন হচ্ছে ইয়ারলি 500 টাকা এক্সট্রা নিতেছে, এটা একটা হইতে পারে যারা নিতে চাচ্ছে। এটা কিন্তু পসিবল স্যার, বাট এটা যদি করে তাহলে ভালো হইতো আর কি। হুম, হুম। না, এটা আসলেও দরকার, আসলেও দরকার। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি ডোমেইনে ইমেইল আইডি থাকে। হ্যাঁ, এট লিস্ট আমি যেই কটা ইউনিভার্সিটি গেছি, আমি কারেন্টলি মাস্টার্স করতেছি ইয়াতে, ইস্ট ওয়েস্টে, ওখানেও আছে। আমার আন্ডারগ্রেড ছিল নর্থ সাউথে, ওখানেও আছে। সো আ আ আমি তো দেখলাম, কিন্তু এই সোনারগাঁয়ে প্রায় কত ৫ টা সেমিস্টার হয়ে গেল, আমি এখনো কোনো, দেখেন এই যে আপনার জুম আমি আইডির কথাই স্যার বলি। দেখলাম হচ্ছে এই আমাদের যে ভার্সিটির হচ্ছে গুগল, ডোমেন, দেখেন এই বাট যে ওরা কেন ক্লাসরুমটার প্রোভাইড কথা করে না? চিন্তা করেন। একটু আগেই ১ ঘন্টা পর কিন্তু ক্লাসরুমটা চলে গেল। ঠিক না? তো এটা একটা সমস্যা না? হ্যাঁ, ২ টা করে লিঙ্ক দেওয়া, বারবার জয়েন করা, আপনাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। শুধু, শুধু ১০ মিনিট সময় নষ্ট যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা, মানে এটা তো আমি আমার প্রফেশনাল কাজেই ব্যবহার করি। হ্যাঁ, ঠিক না? আমি তো Google Meet অন্য কোনো কাজে ইউজ করি না। ক্লাস নেওয়ার জন্যই তো ব্যবহার করি। তো সেটাও কিন্তু জি একটা স্যার। ইম্পোর্টেন্ট বিষয়। আমি Zoom এর জন্য রিকোয়েস্ট করছিলাম, সেখানেও কোনো আ আমি ওরকম পাই নাই। যাই হোক, আসলে আমাদের লিমিটেশনস থাকে অনেক রকম। অ্যা
একেক জায়গায় স্ট্যান্ডার্ড একেক রকম। আচ্ছা তারপর একটু দেখি স্যার দিন শেষে রিকোয়ারিং কি আমাদের ভার্সিটি কোনো ভ্যালু আছে? না এটাও নাই। হ্যাঁ, হ্যাঁ, স্যার। দিন শেষে কি আমাদের ভার্সিটি থেকে যেই সার্টিফিকেটটা আমরা নিব এটারও ভ্যালু কি পাবো না পাবো? হ্যাঁ, ওটা ওই যে বললাম যে ওভারঅল রেপুটেশন। তবে ওভারঅল আমাদের সোনারগাঁওয়ের রেপুটেশন ভালো। হুম? যেমন আমার এক বড় ভাই আছেন, উনি ট্রিপল ই গ্র্যাজুয়েট। আ আমি যখন ট্রেনিং নিয়েছিলাম আইটি ট্রেনিং, ওখানে উনিও ছিলেন। খুব ভালো স্টুডেন্ট। আপনাদের সোনারগাঁওয়ের গ্র্যাজুয়েট। আমি জব নেওয়ার সময় উনাকে বলছিলাম, মেসেজ দিছিলাম যে, "স্যার ভাই কেমন আপনাদের ভার্সিটি তো?" আগে নাম শুনি নাই কখনো সোনারগাঁওয়ে। পরে যখন খোঁজা শুরু করছি বিভিন্ন জায়গায় তখন দেখলাম না ইউনিভার্সিটি খারাপ না ভালো। আ মোটামুটি রেপুটেশন ভালো। সামনের দিনে আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, requiring employees to take ethics training হওয়ার পসিবিলিটি নেই। হ্যাঁ, হ্যাঁ, স্যার। ইথিক্স চেঞ্জ না করলে ভালো হওয়ার হ্যাঁ, পসিবিলিটি হ্যাঁ। নাই। এখানেও ethics এর একটা সুযোগ থাকা দরকার। সো এমপ্লয়িদের এথিক্স ট্রেনিংটা কিরকম? এই যে আমি আপনাদের এথিক্স এর ক্লাস নিচ্ছি। সো কর্পোরেট কোম্পানিগুলাও কমপ্লায়েন্স এর উপরে বা এথিক্স এর উপরে কিন্তু ক্লাস নেয়। তাদের সেমিনার থাকে, ওয়ার্কশপ থাকে এবং সেখানে দেখা যাচ্ছে হয়তো তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন আম ফিলোসফি বা সাইকোলজি প্রফেসর নিয়ে আসলো, ট্রেনিং দেওয়াইলো। এরকম বড়, বড় কোম্পানিগুলোতে কিন্তু এরকম ওয়ার্কশপ হয়। হ্যাঁ? আপনারা যেরকম ক্লাস নিলাম এরকম দেখা যাবে যে অন্যান্য মানে একদম টপ লেভেল কোম্পানি যেগুলা আছে বাংলাদেশে তারাও কিন্তু এথিক্স এর উপরে বা কমপ্লায়েন্স এর উপরে প্রায় সময় ওয়ার্কশপ নিয়ে থাকে এবং বাধ্যতামূলক নিতেই হবে। অ্যান্ড ফাইনালি ইনক্লুডিং এথিক্যাল ক্রাইটেরিয়া ইন এমপ্লয়ি অ্যাপ্রেইজাল। এখানে একটা প্রফেশনাল ওয়ার্ড আছে অ্যাপ্রেইজাল। ওয়ার্ডটা কি কেউ শুনছেন আগে? অ্যাপ্রেইজাল, অ্যাপ্রেইজাল এটা একটা না স্যার, প্রফেশনাল ওয়ার্ড। আচ্ছা যাই হোক এটা সোজা জিনিসটা হচ্ছে ওই যে বছর শেষে যে বোনাসটা দেয় বা ও আচ্ছা। বড় কোম্পানিগুলো যেটা করে ইয়ারলি ওরা ইভালুয়েশন করে হচ্ছে কোয়ার্টারলি। আপনার ১ বছরকে ৪ মাস ৪ মাস করে ৩ ভাগ করে Q1, Q2, Q3 এভাবে করে স্যার এবং এটা কি একেক কাইন্ড অফ মানে কোন একটা কোম্পানির যেই প্রফিট হয়, প্রফিট শেয়ার করে এই টাইপের কিছু? সবসময় প্রভিশিয়ার নেয় অনেক সময় ফিক্সড। যেমন দেখা যাচ্ছে যে হইতে পারে একটা ৳৫০,০০০ প্যাকেজ দিয়ে দিল একজন এমপ্লয়িকে। সো এই প্যাকেজটা দেওয়ার সময় ওই যে একটু আগে যে কথাটা বলছিলাম যে আপনি যদি এথিক্সটাকে গুরুত্ব না দিয়ে শুধু পয়সাটাকে গুরুত্ব দেন তাহলে কিন্তু এমপ্লয়িরা পয়সাটাই দেখবে এবং সেই পয়সাটা আনার জন্য যা করা লাগবে তাই করবে। তারা তখন এথিক্সের ধার ধারবে না। কিন্তু আমি যদি দেখি যে একজন লোকের এথিক্সের জন্যও তাকে প্রমোশন দেওয়া হচ্ছে, এথিক্সের জন্যও তাকে কনসিডার করা হচ্ছে ফর অ্যাপ্রেজাল, তখন কিন্তু আমিও এনকারেজড ফিল করব। যে না আমিও তাইলে আমার কাজগুলো এথিক্সের অনুসারে করি। সো এখানে কিছু পদ্ধতি বলা হলো যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা বিজনেস এথিক্স ইমপ্রুভ করতে পারি। আমি হাইলি রিকমেন্ড করব আপনারা বইটা খুলে একটু পড়েন। আচ্ছা এখানে ইনক্লুডিং এথিক্যাল কনসিডারেশনস ইন ডিসিশন মেকিং বা ডিসিশন মেকিং প্রসেস এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। এই চ্যাপ্টারের পরের পড়া এবং যেটা হচ্ছে যে আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি কিরকম হবে এটাও আমরা একটু নেক্সট ক্লাসে বোঝার চেষ্টা করব যে আসলে কোশ্চেন কিরকম হয়, কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিতে হয় একটু প্র্যাকটিসও করব সবাই মিলে। সো এইটুকু অংশ পর্যন্ত আমরা নেক্সট ক্লাস থেকে দেখব, ঠিক আছে? আজকে এটুকুই। আজকের ক্লাসে আমরা যেটুকু পড়লাম কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলেন, আমরা অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। আজকের ক্লাসে কোনো কোয়েশ্চেন কনফিউশন? না স্যার নাই। আচ্ছা ইয়াসিন আরাফাত, শহীদুল ইসলাম, Yes, sir. রিফাত হাসান, ইয়েস স্যার। জিহাদ হোসেন, স্যার ওই ছিল ক্লাসে, আচ্ছা তারপরে ওই যে সাব্বির হোসেন, পরের লিংকে আছে স্যার। নুহার মোজাম্মেল, ইয়েস স্যার। নুহার ঠিক বলছি না ভুল হয়েছে? নোহের হবে স্যার। নুহের না? জি। আচ্ছা আচ্ছা ঠিক হয়ে যাবে প্রথম ক্লাস তো।
Okay. তারিকুর রহমান, ইয়েস স্যার। রুহুল আমিন। স্যার। রুহুল আমিন আছেন? জি হুজাইফুর স্যার। রহমান, Yes, sir. ইশতিয়াক আহমেদ, শাকিল আহমেদ, আহ, সুলতান মাহমুদ, Yes, sir. কে এম নুসরাত জাহান জেরিন, প্রেজেন্ট স্যার। মোসাম্মদ বেবি আক্তার। আচ্ছা, কেউ আগে ছিল এখন নাই এরকম কেউ আছেন, বা কারো নাম বলি নাই? আচ্ছা ঠিক আছে, না তাহলে আমরা স্যার, সব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মিট করব। নেক্সট ক্লাসে আমরা ডিসিশন মেকিং প্রসেসটা পড়বো, এবং আম, একটা কোনো কোনো আসলে আমি অনেকগুলা কোর্স তো সিএসইও নিতে হয়, আবার এদিকে নন ডিপার্টমেন্টে এটাও নিতে হচ্ছে। সো প্রত্যেকটা সেকশনে তা আলাদা আলাদা সিএসসি তে আপনি কোশ্চেন কি হয়। আছেন? সিএসসি তে আপনি আমাকে কম্পিউটার আর্কিটেকচারে পাবেন, অপারেটিং সিস্টেমে পাবেন, ওয়েব প্রোগ্রামিং সেশনালে পাবেন। আহ, আচ্ছা, এরকম এগুলোর আরো পরে আসবে বোধহয়, মোস্ট প্রবাবলি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের দিকে আসবে এই ওকে। কোর্সগুলো। তাই তো অনেক মানে মোটামুটি 7-8 সেমিস্টারের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওরকম সময় ঠিক না, এগুলো প্রত্যেক সেমিস্টার সাফল হয় তো। বাট ইথিক্সটা মোটামুটি আমি অনেকদিন নিচ্ছি। ইথিক্সটা অন্য কোর্সগুলোর সাথে সাথে আগে হামজা স্যার নিতেন, হামজা স্যারের পরে তারপরে এখন হামজা স্যার মনে হয় একটু ব্যস্ত থাকার কারণে প্রায় সব সেকশন আমার আমার হাতেই পড়ে গেছে, 4-5টা সেকশন সব এখানে। তো আমরা এরকম প্রিভিয়াস কোনো একটা সেকশনের মিড টার্মের কোশ্চেন একটু দেখবো, যে কিভাবে কোশ্চেনটা সলভ ওকে করা স্যার। যায়। আর একটা জিনিস একটু স্যারদের মনে করাই দেই, এবং এই জিনিসটা সারা জীবন মনে রাখবেন, হ্যাঁ স্যাররা, সেটা হচ্ছে জি স্যার। পিপিটি কোনো পড়ার কন্টেন্ট না। বুঝতে পারছি? স্যাররা মূলত জি পিপিটি স্যার। নিয়ে আসে প্রেজেন্টেশনের জন্য ফর দেমসেলভস। আমার নিজের প্রেজেন্টেশনের জন্য আমি এটা নিয়ে আসি, যাতে কোনটার পর কি বলবো, কি আলোচনা করব, সেটা যাতে আমার চোখের সামনে থাকে। ঠিক আছে? এটা আপনার পড়ার কন্টেন্ট না। আপনার পড়ার কন্টেন্ট কি স্যার? টেক্সট বুক, রিসার্চ রিসার্চ পেপার, কিংবা জার্নাল আর্টিকেল, হ্যাঁ, অথবা কোনো রেপুটেড কোনো মিডিয়ার কোনো নিউজ, ঠিক আছে, অথবা রেপুটেড কোনো পার্সন বা ক্রেডিবল কোনো পার্সনের কোনো ব্লগ বা এগুলা, ব্লগ। এই জিনিসগুলো ইয়া। হচ্ছে আপনার পড়ার কন্টেন্ট। ঠিক আছে? ওই আমি একটা পিপিটির মধ্যে লিখলাম যে সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে অস্ত যায়, এটা যে সত্যি হয়ে গেল তা না। কিন্তু একটা টেক্সট বই যখন লেখে তখন কিন্তু অনেক কিছু বুঝে শুনে তার লিখতে হয়। সো এটা হচ্ছে আমাদের বইটা, এথিক্স ইন ইনফরমেশন টেকনোলজি, জর্জ ডব্লিউ রেনল্ডস এর বই। এই বইটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে স্যার রাখছি, এবং এটা কি আমাদের আপনাদের যে লাইব্রেরিতে আছে? লাইব্রেরিতে আছে কিনা আমি শিওর না, কারণ এগুলা তো না থাকারই কথা, মনে হয় নাই। পিডিএফ আমি দিয়ে রাখছি, আপনি পিডিএফ থেকেই পড়েন, সমস্যা নেই। তো ওকে এইখানে স্যার। অনেক কিছুই দেখবেন, যেমন এই যে আমরা ইথিক্স ইন বিজনেস ওয়ার্ল্ড, অনেক বড় বড় লেখা, অনেক কিছু লেখা, এক একটা পয়েন্টের উপরে হিউজ পরিমাণ লেখা আছে। তো এগুলো আমি কোনোটাই মুখস্থ করতে দিব না, কারণ সম্ভব না। আমি যদি বলি যেটা মুখস্থ করেন, অসম্ভব, এত বড় পড়া কিভাবে মুখস্থ করবে। আপনি এমনি রিডিং পড়েন, এমনি একটু রিডিং পড়েন, ঠিক আছে, রিডিং পড়েন, নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে লেখেন। এবং আশা করা যায় ইনশাল্লাহ যাদের ইংলিশ স্কিল ভালো তাদের সমস্যা হবে না। আমাদের তো স্টুডেন্টদের মেইন সমস্যা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, এক একজনের যে ইংরেজি আসে স্যার, মানে মনে হয় মাঝে মধ্যে আমাদের কেন্দ্রে। স্যার ইয়া করা হয়, ভার্সিটিতে পড়ানো হয় বাংলা, হিস্টোরি, তারপরে এইগুলা যদি আমাদের পড়ানো হয় তাহলে হচ্ছে কেন ইংলিশটা ইংলিশ, শিখবে আচ্ছা কখন? ইংলিশ স্কিলস কমিউনিকেশন এটা কত সেমিস্টারে আসে? 2 আসলো সেমিস্টারে স্যার, পড়ায় না? কিন্তু স্যার এটা তো আরো বেশি হওয়ার দরকার ছিল, ইংলিশ স্কিল ওই নিয়ে যে আবার ক্লাস। রিকোয়ারমেন্ট বেড়ে কারণ এই যায়, ক্রেডিট। দুটো সেমিস্টারে আসলে কিছু শিখা হয়। হুম। এইখানে বাংলা যা এটা হচ্ছে কি, শিখানো হয় বাংলা এইগুলা দিয়ে তারপরে হচ্ছে হিস্টোরি, এই কোর্সগুলা ইউজিসি থেকে বাধ্যতামূলক করা হয়েছে। বাংলা কিন্তু আমিও পড়ছি, নর্সাতেও বাংলা পড়ায়। এটা মানে ইউজিসি থেকে খুদাই মাস্ট। কোনো দরকার নেই ঠিক আছে, শুধু শুধু বাংলা ঝামেলা। পড়ার। আর বুঝেনি তো এনএসইউ তে একটা কোর্স করা মানে কি, হিউজ পরিমাণ টাকা দিতে হয়। আমাদের সময় একটা কোর্স ছিল প্রায় 19,500 টাকা করে দাম, একটা কোর্স।
মানে আপনাদের এক সেমিস্টারে জানা বিল আসে, ওখানে এক কোর্সে তা বিল আসে। তো বুঝতেই পারতেছেন মানে বাংলা বাংলা পড়তে কেমন লাগে ওখানে স্টুডেন্টদের। আবার ওইখানে অধিকাংশ স্টুডেন্ট ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তারা বাংলা পারেও কম। তো এই জন্য দেখা যাচ্ছে যে সবাই একটু ঝামেলার মধ্যে পড়ে যায়। পারা না পারাটা এখানে ম্যাটার না। বাংলা সাবজেক্ট না আমার ওই যে ভালো সিএসসি তে কেন স্টুডেন্টরা তো আসতে কোনো হবে? কোনো সাবজেক্টে এ প্লাস মিস করতে চাচ্ছে না। এখন সে বাংলা পারে না, কি করবে? তার তো ভালো লেখা হয় না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে তার ওই তারপরে ওই হচ্ছে সাবজেক্টে বি বি প্লাস কিছু চলে আসছে। গার্বেজ সাবজেক্ট যেগুলো দরকারই নেই সিএসসি তে ওইগুলো ঢুকায় আবার। এটা ইউজিসি থেকে মাস্ট, সব সাবজেক্ট সব ইউনিভার্সিটি পড়তে হবে। বুঝতে পারছেন? কিছু কিছু কোর্স একেবারে আমাদের বাধ্যতামূলক ভালো করা। এই তো আর কি। হুম হুম। আমাদের কিছু সাবজেক্ট সিস্টেমটাতেই সমস্যা। একেবারে ইউজিসি রিকমেন্ডেড। হিস্ট্রি তাও মানা যায়, হিস্ট্রি বাংলাদেশ বা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়া লাগে অনেক সময়, জানা দরকার আছে। স্যার ধরেন আমরা যারা সিএসসি স্টুডেন্ট আমরা হিস্ট্রি পড়ে সিএসসি তে কি ইমপ্লিমেন্ট করব? না না আমরা সিএসসি একটা পড়ে ওয়েব অ্যাপ্লিকেশন আমি একটু বানাইতে গেলাম, বলি। একটা ধরেন সফটওয়্যার কথার বানাইতে কথা, গেলাম। আমাদের হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার। ধরেন কথার কথা, আমাদের অনেক সময় গ্র্যাজুয়েশনের পরে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট জবগুলোতে অ্যাটেম্প্ট করে। ওটা ঠিক? তাদের সমস্যা। না না তাদের সমস্যা না। গভর্নমেন্ট জব বলতে টেকনিক্যাল জবস, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সিস্টেমস ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ওইখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 40-50% মার্ক থাকবে নন টেকনিক্যাল, 100 মার্ক থাকবে টেকনিক্যাল, নন টেকনিক্যালও প্রায় 40-50 মার্ক থাকা লাগে। ওইখানে আবার এই বাংলা হিস্ট্রি গুলো একটু হেল্প করে, বুঝছেন? কারণ ধরেন আপনার হয়তো ভালো জি লাগতেছে না, স্যার। ঠিক আছে, কিন্তু আবার অনেকের ওগুলাও দরকার। কারণ গভর্নমেন্ট জব তো বুঝতেই পারতেছেন, আপনি যদি গভর্নমেন্ট লেভেলের একজন ইঞ্জিনিয়ার হন, আপনার কিন্তু মোটামুটি লাইফ সেটেল। ঠিক আছে, প্রাইভেট জবে তার 2 গুণ বেতন পাইলেও জব সিকিউরিটি নাই। অথচ গভর্নমেন্ট জবে দেখা যাচ্ছে যে ওর বেতন এবং অন্যান্য আরো অনেক তাদের সুবিধা থাকে। আমরা ওগুলা যাই নাই, কিন্তু আবার অনেকে যায়। ঠিক না? তাদেরও তো একটা অপরচুনিটি দরকার। যেমন আপনাদের মধ্যে যাদের ডিপ্লোমা করা, অনেকেই কিন্তু গভর্নমেন্ট জবের জন্য এপ্লাই করে। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক, বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন ডিপিডিসি আছে, তিতাস আছে, ওয়াসা আছে, এসব কোম্পানিতে কিন্তু টেকনিক্যাল সাইডেও লোক নেয়। তাদের যে এক্সামটা হয়, ওখানে টেকনিক্যাল কোশ্চেনের পাশাপাশি আবার কিছু বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এগুলা আসে, পরীক্ষায় আসে। একেবারে যে লাগে না তা না, সবকিছুই লাগে, সবকিছুই লাগে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ঠিক ইনশাল্লাহ আছে নেক্সট স্যার। নেক্সট ক্লাসে আবার কথা হবে। ওকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।